ইভলভিং একটা মাইন্ডসেট আমার ভিতরে না থাকে, 2-3 বছর একটা জায়গায় ফোকাস থাকা উচিত। সেকেন্ড সেমিস্টারে থাকতেই হচ্ছে পার্ট টাইম জবে ঢুকে গেছিলাম। দেশের বাইরে কোম্পানিগুলোতে কি ধরনের এক্সপেকটেশন থাকে? ইউনিভার্সিটিতে থাকাকালীন অবস্থাতেই হচ্ছে তার ক্যারিয়ার জার্নিটা শুরু করে দিতে পারে, যে ভাই কোড তো ভুলে যাই, কম্পিটিশনটা হয়ে গেছে গ্লোবাল। ওখানে গেলে আমাকে যদি মানুষজন বিভিন্ন কোশ্চেন করে, জানি না, ফাইন, স্বীকার করে নিচ্ছি। আমরা কোনো মেশিন বা অলরেডি সে অনেক কিছু জানে তাকে হায়ার করার চেষ্টা করি না। ওইটার ইনস অ্যান্ড আউটস, প্রোস অ্যান্ড কনস, যেহেতু ইন্ট্রোভার্ট ছিলাম ওই জায়গাটায় সমস্যা ছিল। এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস আসতে থাকতেছে, মজা লাগতো, প্যাশন ছিল, এই জন্য কন্টিনিউ করে গেছি। খাতায় লেখা আসলে খুব ইফেক্টিভ একটা জিনিস। আজকে আমরা বহুদিন পরে আমি বেসিক্যালি ডেপকাস্টের ভিতরে রেকর্ড করতে বসছি, কারণ আজকে খুবই স্পেশাল একজন পার্সন আছে আমাদের সাথে, সেটা হচ্ছে সুমন মোল্লা ভাই। তো তাকে আমরা মোল্লা ভাই বলেই মোস্টলি চিনি, এবং মোল্লা ভাইকে আমি মোটামুটি পার্সোনালি চেনা শুরু করছি 2016-17 সালের দিক থেকে, যখন থেকে আমি প্রোগ্রামিংয়ের বিষয়ে আরও অনেক ঘাটাঘাটি শুরু করছি। এবং তখন মোল্লা ভাই, আনাম ভাই, হাসিন ভাই এবং এই টাইপের আরও অনেক, অনিরুদ্ধ অনি ভাই, তো এই টাইপের অনেকে মানুষজন ছিল যারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ছিল, বিশেষ করে ডেভেলপার কমিউনিটি অ্যান্ড এভরিথিং। এবং সেখানে দেখে কাইন্ড অফ এক প্রকার একটা ইন্সপিরেশনের জায়গা ছিল। এবং মোল্লা ভাই মোটামুটি প্রায় 15 বছরের কাছাকাছি সময় এই প্রোগ্রামিং নিয়ে নাড়াচাড়া করে, এবং উনি এখন নেদারল্যান্ডে খুবই বড় একটা সফটওয়্যার কোম্পানিতেও সে কাজ করে। সো আমরা আজকে যেই জায়গাগুলোতে টাচ করার চেষ্টা করব, প্রথমত অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং সিরিয়াসভাবে না করি তাইলে আমি ডেভেলপমেন্টটা সাস্টেন করতে পারবো কিনা, বা বাইরের একটা কোম্পানিতে আমি যাইতে পারবো কিনা, এবং দেশের বাইরে কোম্পানিগুলোতে কী ধরনের এক্সপেকটেশন থাকে। এবং অনেকের ভিতরে আর একটা রিসেন্ট টাইমে খুব ক্রিটিক্যাল কনসার্ন হচ্ছে যে যারা মোটামুটি স্পিরিচুয়ালি একটু অ্যাক্টিভ, যে ভাই আমি দেশের বাইরে গেলে আমার স্পিরিচুয়াল জিনিসপত্রগুলোকে আমি রিজনেবলি ম্যানেজ করতে পারবো কিনা, বিশেষ করে ইউরোপের মতো একটা জায়গাতে। সো এই সমস্ত জায়গাগুলো নিয়ে আজকে মোটামুটি কম বেশি ডিসকাস করার চেষ্টা করবো। তবে সবার শুরুতে আসলে যে জায়গাটাতে যাব, যে ভাই আপনার সাথে যখন আমি কথা স্টার্ট করতেছিলাম, একটা খুব চমৎকার পয়েন্ট আসছে যে আপনি বলতেছিলেন যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আপনি বেসিক্যালি কাজ করা স্টার্ট করছেন। যেমন আমাদের প্রোগ্রামিং হিরোর ভিতরে যারা মোস্টলি থাকে, বা প্রোগ্রামিং হিরোর বাইরেও এখন অনেকেই নিজে থেকে অনেক জায়গা থেকে শেখার চেষ্টা করে, এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দ্যাট ইজ এ লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার অফ স্টুডেন্ট যারা ধরেন কম বেশি হয়তো বা। আরেকটা জিনিস আজকে একটু কথা বলার চেষ্টা করবো, যেটা সবার কমন কনসার্ন, যে বাংলাদেশের মার্কেটে জাভাস্ক্রিপ্ট নাকি পিএসপি কোনটাতে আসলে কাজের সুযোগ সবচেয়ে বেশি। কারণ ভাই দুইটার ভিতরে কাজ করছে এবং একটা লম্বা সময় পিএসপি নিয়ে কাজ করছে। সো আমার মনে হয় যে ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে আমরা আজকে জানতে পারবো। তো ব্যাক টু দ্য মেইন কোশ্চেন, যে ভাই আসলে যে প্রথমত ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ওরা চিন্তা ভাবনা করে যে ভাই আমি ইউনিভার্সিটি পড়াশুনো টাইম সব কিছু ম্যানেজ করে আবার একটা পার্ট টাইম চাকরি বাকরি আমি কীভাবে স্টার্ট করব। সো এই জায়গাগুলোতে তো অবশ্যই জানবো। তার আগে আরেকটা জিনিস জানতে চাই, যে যারা ধরেন এই যে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সে মোটামুটি একটা নাম করা ইউনিভার্সিটিতে যদি পড়ে, তার স্কিল থাকুক বা না থাকুক, সে নাম করা ইউনিভার্সিটি সিএসিতে পড়ে, এখন সে যখন কোনো একটা কোম্পানিতে জব বা ইন্টার্নশিপের জন্য যায়, প্রথমত সেই স্যালারি বা ওখানে যে ধরনের এক্সপিরিয়েন্সের এভরিথিং চাই, সেটা তো ধরেন ওর জন্য মিট করা অনেকখানি ডিফিকাল্ট হয়ে যায়। এবং ও চিন্তা করে যে আমি তো ব্রেন স্টেশনে কাজ করবো, আমি তো সেফলের মতো বড় কোম্পানিতে কাজ করবো, আমি কেন একটা ছোটো কোম্পানিতে আমার ক্যারিয়ার স্টার্ট করবো। এই দেশের তো অবস্থা খুবই খারাপ। এবং আরেকটা বিষয় হতেছে যে অন্যান্য জব ফিল্ডে তো এক্সপিরিয়েন্স চাই, কম্পিউটার সায়েন্স আর একটু বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে কিন্তু আর একটু বেশি এক্সপিরিয়েন্স। তো এই সব মিলে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করেন সবার উদ্দেশ্যে। আচ্ছা, হ্যাঁ, যেটা হয় যে আমাদের দেশে ভার্সিটি লেভেলে হয়তো যারা শুরু করে, লাস্ট পোর্শন দেখা যায় কি যে ভার্সিটির একাডেমিক প্রেশারে এত পরিমাণ ব্যস্ত থাকে যে হয়তো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আমি যদি প্রোগ্রামিংয়ের বেসিকের কথা বলি, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই জায়গাগুলোতে ফোকাস কম থাকে। লাইক সেমিস্টারে একটা সাবজেক্ট হিসেবে আসছে, উইকলি আমি সাবজেক্টটা শেষ করে ফেললাম, দেন আর ওইটা কন্টিনিউ করা হয় না। বাট কম্পিউটার সায়েন্স বা আমি আইটি ক্যারিয়ারের যদি কথা বলি, এখানে আসলে বেসিকটা খুবই হচ্ছে দরকারি। যার বেসিক যত ভালো হবে তার জার্নিটা তত স্মুথ হয়, এবং তার আসলে লং দ্য রান তত সাকসেসফুল হওয়ার চান্স থাকে বেশি। তো এই জায়গায় দেখা যায় যে খুবই ছোট্ট একটা পোর্শন মানুষজন এই জায়গাগুলোতে হচ্ছে কেয়ার করে। তারা দেখা যায় যে ভার্সিটি লেভেলে থাকতেই কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, কোর্সগুলো ভালো মতো করে, তারপর নিজেরাও প্র্যাকটিসটা কন্টিনিউ করে যায়। যার ফলে দেখা যায় কি যাদের এইভাবে পোর্টফোলিওটা তৈরি হয়ে যায়, তারা দেখা যায় যে ভার্সিটি শেষ করার সাথে সাথেই অনেকে দেখা যায় যে ভার্সিটিতে থাকাকালীন অবস্থাতেই হচ্ছে তার ক্যারিয়ার জার্নিটা শুরু করে দিতে পারে। কারণ দিন শেষে অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষজনের গোলটা থাকে এইরকম, যে আমি গ্র্যাজুয়েশন শেষ করব, তারপর
আমি আসলে অ্যাজ এ গ্র্যাজুয়েট এইটা শো করলেই আমি কোথাও জব পেয়ে যাব। কম্পিউটার সায়েন্সে আসলে হয়তো 10-12-15 বছর আগে এমন ছিল যে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে জব হয়ে যেত, বাট এখন আসলে দুনিয়াটা এত কম্পিটিটিভ হয়ে গেছে, মানুষজন সিএসির বাইরে থেকেও জিনিসগুলো শিখে এসে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে ক্যারিয়ারে ঢুকতেছে। সো এখন কিন্তু অ্যাজ এ সিএসসি হয়তো 15-20 বছর আগে হয়তো কি আমি আরেকটা সিএসসির সাথেই হচ্ছে কম্পিট করতেছি। এখন এটা গ্লোবাল একটা কম্পিটিশন হয়ে গেছে। ইভেন কোম্পানিগুলো হচ্ছে এখন লাইক বাংলাদেশের কোম্পানি চাইলে রিমোটলি ইউএস এর একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারতেছে, ইউএস এর একটা কোম্পানিও হচ্ছে বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারতেছে। সো এখানে যে পুরো জার্নিটা বা কম্পিটিশনটা হয়ে গেছে গ্লোবাল। তো এখানে আমার মনে হয় যে যেটা ফোকাস রাখা উচিত যারা হচ্ছে ভার্সিটি লেভেলে আছে, যে কিভাবে আমি আমার ফান্ডামেন্টালসগুলোকে হচ্ছে স্ট্রং করতে পারি। অলওয়েজ ফোকাস রাখা যে কোর্সগুলো থাকবে লাইক ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওগুলোতে ফোকাস রাখা। আমাদের ভার্সিটি লেভেলে একটা প্রবলেম হয় যে আমরা জাস্ট হচ্ছে কি গ্রেডের জন্য পড়াশোনা করি, বাট পুরো নলেজ নেওয়ার জন্য হচ্ছে আমরা ঠিকভাবে পড়াশোনা করি না। আমার মনে হয় যে কম্পিউটার সায়েন্সে অলওয়েজ ফোকাস রাখা উচিত যে যে জিনিসগুলো আমি শিখতেছি সেটা আমি ভালোভাবে বুঝতেছি কিনা এবং হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারতেছি কিনা। এটা করলে আমার মনে হয় যে জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আর সবসময় আমাদেরকে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে এটাও হচ্ছে একেবারে স্ট্রিক্ট রুলস নাই। আমার জার্নিতে যদি আমি বলি, আমি কিছুটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হয়েছে, বাট আমি একবারে কি বলবো যে খুব বেশি পরিমাণ করা হয়েছে এসিএম, আইসিপিসি বা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছি, হ্যাকার র্যাঙ্ক বা কোড শেফ, এগুলোতে অনেক প্রবলেম সলভ করছি। আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল না। আমি সামহাও ওই সময় ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারছি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, জার্নিটা শুরু হয়েছে। তারপর ভার্সিটিতে আরও 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, কখনো টুকটাক প্রবলেম সলভিং করছি। দেন আমার ক্যারিয়ারটা শুরু হয়ে গেছে। দেন আমি আইডেন্টিফাই করছি যে আসলে আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে। যেমন আমি প্রথম 2টা জব দেখা গেছে যে পার্ট টাইম যখন স্টুডেন্ট হিসেবে, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেডই ছিল। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ছিল। তো জার্নিটা শুরু হয় এবং ওটা খুবই ছোট কোম্পানি ছিল, খুব বড় নাম করা কোনো কোম্পানিতে ছিল না। ইউনিভার্সিটির পাশাপাশি এটা ম্যানেজ করতেন কিভাবে? ওইখানে যেটা হয়েছে যে আমি যাদের সাথে কাজ করা শুরু করছিলাম তারা খুব ফ্লেক্সিবল ছিল আর কি। এরকম মানুষকে আপনি নিজে খুঁজে বের করছেন? হ্যাঁ, খুঁজে বের করছি বলতে এটা হয়ে গেছে আর কি। আমি আসলে হচ্ছে ভার্সিটি লেভেল থেকেই খুব কমিউনিটিতে অ্যাক্টিভ ছিলাম। তো আমি যতটুকু কাজ শিখতাম জানতাম ততটুকু হচ্ছে আমি মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করতাম। আর ওই সময় যেহেতু হচ্ছে ফায়ারফক্স, মোজিলা এই টাইপের ফায়ারফক্স, তারপর ওই মোজিলা ফাউন্ডেশন, গুগল ডেভেলপার্স গ্রুপ, এগুলোর সাথে হচ্ছে আমি খুব ভালো পরিমাণ কানেক্টেড ছিলাম। আমাদের ডিসকাশন আসলে চলে আসবে যে আইটি সেক্টরে নেটওয়ার্কিং এর গুরুত্ব কতটুকু। আমার ক্যারিয়ারের যদি আমি বলি একটা লাস্ট পোর্শন হচ্ছে নেটওয়ার্কিং এ কারণে আসলে আমি অনেক বেনিফিট পাইছি, সেগুলো হয়তো ফার্দার আরও আলোচনা করব। বাট এখন যদি যে ভার্সিটির ওই জায়গাটাতে আসি, যে আমি কিন্তু ভার্সিটির সেকেন্ড সেমিস্টারে থাকতেই হচ্ছে পার্ট টাইম জবে ঢুকে গেছিলাম। তো ওইখানে আমি যে জবটায় ঢুকছিলাম সেখানে আমি পিএইচপি নিয়ে কাজ করতাম, তখন কোডিগনেটর ডেভেলপার হিসেবে জয়েন করি। বাট ওই সময় আমার কিন্তু ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। মানে ওই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনিও ওইরকম একদম শক্তপোক্ত ধারণা নিয়ে আপনি শুরু করেন? আমি মাত্র সেকেন্ড সেমিস্টারে, তখন আমার শুধু প্রোগ্রামিং সি হচ্ছে কোর্সটা আসছে, আর আই থিঙ্ক তার একটা সেমিস্টার পরে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে। বাট তখন বলা চলে যে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালোভাবে জানি, প্রোগ্রামিং এর কিছু বেসিক কনসেপ্ট আমার আছে লাইক ভ্যারিয়েবল, লুপ, যেগুলো কমন একটা ল্যাঙ্গুয়েজে থাকে আর কি। তারপর আমি ওইখানে ঢুকলাম, বাট তখন আমি ওপি ভালো মতো যাই না, কিন্তু যেহেতু হচ্ছে আমি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, ওই জিনিসগুলো আমার জানতে হবে। বাট আমার মধ্যে একটা গুণ সবসময় ছিল যে আমার একটা জিনিস শেখা দরকার, সেটা ধৈর্য নিয়ে আমি শিখতে পারতাম। আর আরেকটা ব্যাপার ছিল যে সেলফ লার্নিং ক্যাপাবিলিটি আমার ভালো ছিল। যে অনেকের হয় কি যে একেবারে স্পুন ফিডিং এর মতো আমাদের কালচারে যেটা খুব বেশি চলে। যে এই যে আমি জাস্ট একটু ছোট করে ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি ভাই এমন একটা পরিবেশে যেখানে আমরা মেমোরাইজ করে করে মুখস্থ করে করে বড় হই। সেই জায়গাটাতে ইনফ্যাক্ট আমি যখন ভ্যারিয়েবল শিখি, আমি যখন কোনো একটা ডেটা স্ট্রাকচার শিখি, সেটা কিন্তু মুখস্থ করি। মানে ওইটা শুরু দিয়ে গিয়ে আপনারও জিনিসটা এরকম ছিল যে অনেক সময়, এবং আরেকটা কমন জিনিস হতেছে মানুষজন বলতে থাকে যে ভাই কোড তো ভুলে যায়। শুরুর দিকে এই যে কোড ভুলে যাওয়া এবং জিনিসপত্র মুখস্থ করার যেটা প্রবণতা, সেই জায়গাগুলো নিয়ে যদি আরেকটু বলতেন। ওই জায়গায় যখন আমি জার্নিটা শুরু করি আমারও কনসার্ন ছিল যে আসলে এত কিছু আছে, আমি কিভাবে হচ্ছে মনে রাখবো বা কন্টিনিউ করবো জার্নিটা। বাট এই জায়গায় আমি বলবো যে একটা কনসো ছিল যে ওই সময় আসলে খুব বেশি পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। তারপর আমি যে কাউকে জিজ্ঞেস করবো যে ভাই আমার কি আসলে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে নাকি আমি কিভাবে কন্টিনিউ করবো, এরকম আমার কাউকে পাই নাই। আমার ক্ষেত্রে জার্নিটা ছিল যে আমি নিজে নিজে সামহাও হচ্ছে একটা জায়গা থেকে
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারছি, HTML CSS এগুলো সম্পর্কে জানতে পারছি। তো আমার ক্ষেত্রে মজার ব্যাপার ছিল যে আমি জিনিসগুলো এক একদিন এক একটা জিনিস শিখতেছি, একটা ছোট কিছু তৈরি করতেছি, এইভাবে জার্নিটা চলতেছিল। সো আমার মাথায় কখনো আসেই নাই যে এই জিনিসটা আমার মুখস্থ করতে হবে কি। হ্যাঁ, আমি একটা প্রবলেমে পড়ছি, হেল্প নিছি, বা অনলাইনে অত রিসোর্স ছিল না, ওই কমিউনিটি থেকে ফেসবুক গ্রুপ ছিল পিএইচপি এক্সপার্ট, সেখান থেকে যতটুকু পারতাম হেল্প নিতাম। তো ওইখান থেকে আমি শিখে শিখে কাজটা করছি। সো আমার মাথায় কখনো আসে নাই যে আমার আসলে মুখস্থ করতে হবে। বাট একটা পোর্শন কাজ করতে করতে আমার বোঝা হয়ে গেছে যে আসলে জিনিসগুলো মুখস্থ করার কিছু না, এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। আমি যত বেশি হচ্ছে জিনিসটা নিয়ে কাজ করব, অটোমেটিক্যালি সেটা আমার মধ্যে চলে আসবে। শুরুতে হয়তো আমি যেটা করতাম যে জিনিসগুলো নোট আকারে লিখতাম, কারণ ওই সময় ইন্টারনেটও টাফ ছিল, চাইলেই আমি হচ্ছে এত স্পিড ইন্টারনেট পাইতাম না। আমার মনে আছে সাইবার ক্যাফেতে যে আমাদেরকে প্রতি ঘন্টার জন্য 20 টাকা বা 10 টাকা দিয়ে ব্যবহার করতে হইতো, ওই 2009-10-এ লাইক আমার জন্য কলেজে বা ভার্সিটি লেভেলে 20-30 টাকাও হচ্ছে অনেক টাকা ছিল। হ্যাঁ, আমি সপ্তাহে দেখা যেত যে একদিন যাইতাম। এবং মজার বিষয় হচ্ছে বেসিক্যালি আমি শুরু করছি সি দিয়ে, যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন সাইবার ক্যাফে যাইতাম এবং কোড ব্লকস এখনও মোস্ট লাইকলি এটা 87 মেগাবাইট আর 85.5 মেগাবাইট আমার মনে আছে। এবং যেই সাইবার ক্যাফে যাইতাম যশোরে, সেখানে 512 kbps এর লাইন, এবং সেটা ডাউনলোড হইতে অলমোস্ট আধা ঘন্টার কাছাকাছি কোনো একটা সময় লাগতো। ওটা প্রথমে ডাউনলোড হইতো, ইনস্টল করতাম, তারপরে আধা ঘন্টা টাইম পাইতাম যে একটা জিনিস রান করে দেখার জন্য। এবং প্রত্যেকবার যখন যেতাম বারবার আবার নতুন করে ইনস্টল করতে হতো, ডিলিট করে দিত। এবং পরে আমি একটা হ্যাক বের করছি যে আমি একটা মেমোরি কার্ড কিনছি, মেমোরি কার্ডের মধ্যে ফাইলটা ডাউনলোড করে রাখছি। সো এরপরে জাস্ট কার্ড রিডার দিয়ে ঢুকাইতাম, ঢুকাই এটা ইনস্টল করতাম। তো যাই হোক, হ্যাঁ, তাই মেমোরাইজ করার জায়গাটাতে আরেকটা বিষয় যেটা হয় যে এক হচ্ছে খাতায় লেখা আসলে খুব ইফেক্টিভ একটা জিনিস। কারণ আমি যখন একটা জিনিস শিখতেছি, খাতায় লিখলে এটা মাথার ভিতরে আর একটু বেটার ওয়েতে প্রিজার্ভ হয় বা এই টাইপের একটা জিনিস আছে। শুরু দিয়ে কি আপনারা এরকম হইতো যে ছোটোখাটো জিনিস এটা বারবার গুগল থেকে দেখে তারপরে দিতে হচ্ছে, এরকম জার্নি হইতে? অবভিয়াসলি এরকম ছিল, কারণ এখন যেরকম আমি হচ্ছে কোনো একটা এরর হইছে, এটা সার্চ করলেই সেটার হচ্ছে সলিউশন পেয়ে যাচ্ছি। ওই সময় এতটা ছিল না। আমার মনে আছে পিএইচপি নিয়ে যখন আমি কাজ করতাম, দেখা যেত যে আমি সার্ভারে আপলোড করছি, তো সার্ভারে বাই ডিফল্ট হচ্ছে আসলে এরর লগিংটা অফ করা থাকতো। তো তখন যেটা হইতো, লাইক আমার যদি কোডে কোনো সিনটেক্স এরর থাকতো, আমি সার্ভারে আপ করতাম, সেটা রান করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যেত যে সাদা পেজ থাকতো, চলে আসতো। সো কত নাম্বার লাইনে যে এরর সেটা বোঝার উপায় ছিল না। তখন আমাকে করতে হইতো কি, লাইন বাই লাইন কমেন্ট আউট করে করে একটা লাইন এক্সিকিউট করতাম, দেখতাম যে এতটুকুর আউটপুট ঠিক মতো আসতেছে কিনা। তারপরের লাইন আবার হচ্ছে আনকমেন্ট করতাম, দেখতাম এক্সিকিউট করে আসতেছে কিনা। তো দেখা যেত যে এখন যেই জিনিসগুলো আমি হচ্ছে লাইক কুইকলি দেখেই সলভ করে পারতেছি, সেই ধরনের এরর হচ্ছে ওই সময় সলভ করতে দেখা যেত আমার 3-4 দিনও সময় চলে যাইতো আর কি। বাট দেখা গেছে যে ওই যে ধৈর্য ছিল, ওইভাবে কুইক অপশন ছিল না, বাট মজা লাগতো, প্যাশন ছিল, এই জন্য কন্টিনিউ করে গেছি এই জায়গা থেকে। বাট আমি যখন এই জিনিসগুলো শিখছি, আমি জানতামও না যে এটা দিয়ে আসলে আদৌ ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, আমি করতে পারবো কিনা। মানে এটা ওই কাইন্ড অফ মজা লাগতেছিল ওই জায়গা থেকে, আমি নিজে কিছু একটা তৈরি করতে পারতেছি, আমার নিজের ওয়েবসাইট আমি মানুষজনের কাছে শেয়ার করতেছি। এখন যেমন ফেসবুকের ওনার জাকারবার্গ, একটা পপুলার যে জাকারবার্গের ফেসবুক, আমরা ওই সময় দেখা গেছে যে এরকম ফেসবুককে কপি করে করে ছোট ছোট ফোরাম ওয়েবসাইট বানাইতাম। ফেসবুক একটা নতুন ফিচার নিয়ে আসছে, আমি এটা বানাইতে হবে। সো ওইটা বানাইতে যে আমি হচ্ছে পিএইচপির কোন কোন জিনিস শিখতে হবে শিখে নিছি, ডেটাবেজে কিভাবে কাজ করে শিখে নিছি। তো যখন এই জিনিসগুলো করতাম তখন মজা লাগতো যে আমি নিজে কিছু একটা বানাচ্ছি। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি আপনার রেজাল্টের অবস্থা মানে খুব ফাটাফাটি লেভেলে ছিল নাকি এভারেজ ছিল? আমি বলবো এভারেজ ছিল, একবারে খারাপ ছিল না। আমি বলবো এভারেজের চেয়ে বেটার ছিল, কারণ আমার মনে আছে যে আমি প্রথম 5-6 সেমিস্টার দেখা গেছে যখন বের হইছি 3.48 নিয়ে বের হইছি, বাট ফার্স্ট 6-7 সেমিস্টার আসলে 3.5 এর উপরে ছিল। ফার্স্ট সেমিস্টারে 4 ছিল, এরপর 3.8, 3.9। এই আপনি পার্ট টাইম জবের পাশাপাশি পুরো জিনিসটা মানে ম্যানেজের বিষয়ে যদি আরেকটু প্র্যাকটিক্যাল টিপস সবার উদ্দেশ্যে শেয়ার করতে চান। যেমন এক হইতেছে আমার কাছে মনে হয় যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে, এক্সেপ্ট যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে অথবা যারা হায়ার স্টাডি করতে যায়, তাদের জন্য ওই 3.5 এর উপরে সিজিপিএ ওই মাথা ব্যথাটা না করে রেদার রিজনেবল একটা সিজিপিএ রাখা, অ্যান্ড দেন সে তার স্কিল গেইন করা, যদি পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে সেখানে তার টাইম ইনভেস্ট করাটা মোর যুক্তিযুক্ত। আপনার কাছে কি মনে হয়? আমিও এটাতে অ্যাগ্রি করি। লাইক আমার রেজাল্ট ভালো ছিল, বাট তাই বলে আমি হচ্ছে যে ওই সিজিপিএ ফোকাস ছিলাম না। লাইক আমার গোল ছিল না যে 3.84 এরকম সামথিং পাইতেই হবে। আমার হয়তো সিজিপিএ ভালো হওয়ার পেছনে রিজন ছিল যে আমি কিছু জিনিস নলেজ আমার আগে থেকেই ছিল,
লাইক আমি যেহেতু প্রোগ্রামিং নলেজের কিছু কনসেপ্ট আমার আগে থেকেই ছিল, সো দেখা গেছে যে নতুন যখন আমি লাইক সি শিখতে গেছি, C++ শিখতে গেছি, জাভা শিখতে গেছি, নতুনদের তো এই কনসেপ্টগুলো ধরতে সময় লাগতো, তাদেরকে ওই জিনিসগুলো বোঝা লাগতো। আমি যেহেতু এই জিনিসগুলো আগেই বুঝতাম, ডেটাবেস নিয়ে অলরেডি কাজ করে ফেলছিলাম, সো কিছু জায়গায় দেখা গেছে যে আমার ওই প্রিরিকুইজিট নলেজগুলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলোর কারণে হয়তো আমার সিজিপিএটা ভালো আসছে আর কি। বাট আমি ওইভাবেও ব্যালেন্স করে নিয়েছিলাম যে লাইক আমার কখনোই আবার ফোকাস ছিল না এমন যে আমি পড়াশোনাটা একবারে বাদ দিয়ে একবারে শুধু হচ্ছে লাইক ওই আউটসাইড ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকবো। পার্ট টাইম কাজ করছি যতটুকু মনে হয়েছে ততটুকু, তারপর আবার যখন মনে হয়েছে যে না এখন আসলে আমার জন্য চাপ হয়ে গেছে, তখন আমি হচ্ছে আবার পার্ট টাইম জবটা ছেড়ে দিয়ে শুধু একাডেমিক পড়াশোনাতেই হচ্ছে কন্টিনিউ করছি। লাইক আমি সেকেন্ড সেমিস্টারে যেই জবে ঢুকছিলাম সেটা আমি হচ্ছে আই থিঙ্ক 4-5 মাস কন্টিনিউ করছিলাম, তারপর আমি ছেড়ে দিছি যে না আমার এখন একাডেমিক পড়াশোনায় হচ্ছে মনোযোগ দেওয়া উচিত। সেটা আমি কিছু দূর কমপ্লিট করে আবার 6-7 সেমিস্টারের যে আরেকটা অপরচুনিটি পাই সেখানে আবার তাদের সাথে 7-8 মাস হচ্ছে পার্ট টাইম কাজ করি। তো এইভাবে আমি আসলে নিজে বুঝে নিছি যে কখন আমার কোনটাতে প্রায়োরিটি দেওয়া উচিত, সেইভাবে আমি ভাগ করে নিয়েছিলাম। আপনি তো এখন ধরেন মাইমকাস্টে কাজ করেন, এখন মাইমকাস্ট তো হচ্ছে গ্লোবালি খুবই রিনাউন্ড একটা কোম্পানি, বাট শুরুতে তো এমন কোনো কোম্পানিতে কাজ করেন নাই যেটা ধরেন খুব পপুলার ছিল বা খুব হাইপড একটা ছিল, এবং এই যে শুরুতে মানুষের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে যে আমি এরকম একটা ছোট জায়গায় স্টার্ট করব, কারণ আসলে আমি যখন ফুল টাইম পার্সন না মানে হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন তো আমি আসলে ফুল টাইম একটা সিরিয়াস কোম্পানিতে যে কাজ করা আসলে আসলে পুরো প্রফেশনাল লাইফে চলে যাওয়া, তো তখন কি একটু মন টন খারাপ হইতো যে আমি একটা বড় কোম্পানিতে শুরু করতে পারলাম না, বা এই যে এটা নিয়ে যে একটা হীনমন্যতা হয়, আপনি এটাকে কিভাবে দেখেন? না, আমার ওইভাবে ওই চিন্তাটা কখনো আসে নাই, কারণ আমার জার্নিটা ছিল একটু ডিফারেন্ট। লাইক আমি নিজে কাজ করতেছি, তো যখন ওই পার্ট টাইম জবের অপরচুনিটি পাইলাম করলাম, তারপর যখন ভার্সিটিতে আবার একটু একাডেমিক ফোকাস হয়ে গেলাম তখনও কাজ কন্টিনিউ করছি। দেখা গেছে যে ফিক্সড কিছু ক্লায়েন্ট ছিল তাদের কাজ করতেছি, অথবা আপওয়ার্ক, কোডেস্ক, ওইখানে হচ্ছে রিমোটলি টুকটাক কাজ করতাম আর কি। তো ফার্স্ট যখন হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ হয় 2015-তে, তারপর যখন আমি প্রথম জবে ঢুকি সেটাও দেখা যায় যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে চলে আসছিল। তো আমার ক্যারিয়ারের প্রথম 4টা জব যে আমি বাংলাদেশে করছি 4টাই স্টার্ট আপ ছিল। আচ্ছা, তো ওইটার পেছনে রিজন ছিল যে আমি ইন্ট্রোভার্ট ছিলাম, অনেক নিজে কাজ শিখতাম, কমিউনিটিতে অ্যাক্টিভ ছিলাম, বাট খুব একটা হচ্ছে মিট আপগুলোতে যাওয়া হতো না, কারণ আমার একটু ভয় কাজ করতো যে যাবো কারোর সাথে কথা বলবো, যেহেতু ইন্ট্রোভার্ট ছিলাম ওই জায়গাটায় সমস্যা ছিল। তো 2014-র দিকে আমি স্টার্ট আপ ব্যাশ বিডি একটা প্রোগ্রাম হয় 5 দিনের, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক উপলক্ষে বাংলাদেশে। তো সেখানে হচ্ছে নিউজ ক্রেড, হাব ঢাকা, তারপর আরও বাংলাদেশের ওই সময়ের টপ লেভেলের কোম্পানিগুলো অর্গানাইজ করে। নিউজ ক্রেডের নাম মেজরিটি মানুষজন শুনে নেই, শুনলে তোমরা কমেন্টে জানাই দিতে পারো। হ্যাঁ, তো ওই ইভেন্টটাতে আমি পার্টিসিপেট করি, কারণ একটা জিনিস শেয়ার করে রাখা ভালো যে আমি কিন্তু প্রচুর পরিমাণে হ্যাকাথন, তারপর কম্পিটিশন যে হইতো ওগুলোতে পার্টিসিপেট করতাম। এখন সবসময় যে আমাকে ওইখানে যে উইন করতে হবে এই মাইন্ডসেট ছিল না। যাইতাম যে ওই যে আনাম, ফিরোজ, ওরা ছিল যে হ্যাঁ ওকে আমি ফেসবুকের মাধ্যমে চিনি, একটা হ্যাকাথনে গেলে ওদের সাথে দেখা হচ্ছে, নিজেরা একত্রিত হয়ে হচ্ছে একটা টিম করে পার্টিসিপেট করতেছি, এই যে সারা রাত আমরা একজন আরেকজনের সাথে মজা করতেছি, একজন আরেকজনের কাছ থেকে শিখতেছি, এটাই ফোকাস ছিল আর কি। এবং আমার মনে হয় যে যারা নতুন ক্যারিয়ার করবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাকাথনের কথা যেহেতু উঠছে, অনেক সময় হ্যাকাথনে যাওয়ার ব্যাপারে মানুষজন খুবই ডিসকমফোর্ট কাজ করে, একটু ভয় কাজ হয়, মনে করে যে ওখানে গেলে আমাকে যদি মানুষজন বিভিন্ন কোশ্চেন করে আমি তো পারবো না ওখানে যে মানে আসলে হ্যাকাথন কিভাবে মানুষকে বেনিফিট দেয় বলে আপনার মনে হয়, বা না পারলেও কি যাওয়া উচিত কিনা? আমি মনে করি যে একবারে কিছু নলেজ না থাকলেও যাওয়া উচিত, কারণ আমি যখন গেছি টু বি অনেস্ট আমি লাইফে হচ্ছে 5-6টার বেশি হ্যাকাথনে পার্টিসিপেট করছি, এর মধ্যে 1টা বা 2টাতে মনে হয় উইন করছি, বাকিটাতে আসলে উইন করি নাই। সো এটার মানে যে আমি একদম খারাপ বা এরকম না, এই জায়গায় ফোকাসটা হচ্ছে যে আমি যাচ্ছি পার্টিসিপেট করতেছি, সেখান থেকে কি শিখতে পারতেছি সেটা হচ্ছে মেইন, আমাকে উইন করতে হবে এমন কোনো ইয়ে নাই। প্রথম হয়তো যেসব হ্যাকাথনে গেছি আমি টুকটাক কিছুটা হয়তো জানতাম, আমার টিমমেটরা ছিল অনেকেই যারা হয়তো তখনও অত কিছু জানে না। সো আমরা ফোকাসই ছিল হ্যাকাথনে গেলে হয় কি একটা পুশ কাজ করে। নর্মালি আমি একটা জিনিস শিখতে চাই, একটা প্রবলেম নিয়ে কাজ করব, আলসেমি করে করা হয়ে ওঠে না। যখন আমি হ্যাকাথনে একসাথে আমার টিমটাকে নিয়ে ধরেন টানা 2 ঘন্টা বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-2 দিন ধরেই হইতো আর কি, একটা লাস্ট সময় আমরা একসাথে থাকতে পারতেছি, তখন হয় কি যে আমরা বুঝতে পারি যে অন্য টিমগুলো কী নিয়ে কাজ করতেছে, ওরা কোন কোন জিনিসগুলো জানে আমি জানি না,
তারপর একটা প্রবলেম নিয়ে যখন কাজ করতেছি, কিছু দূর করলাম, আটকে গেলাম, আর তো পারতেছি না, তখনও আমি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো আমরা এইভাবেই নিতাম লার্নিং অপরচুনিটি হিসেবে, এবং আমার মধ্যে ওই ভয়টা কাজ করতো না, বা আমি কখনো কনসার্ন ছিলাম না যে আমি এই জিনিসটা পারি না বা কিছু। আমি অলওয়েজ আমার ক্যারিয়ারে ট্রান্সপারেন্ট ছিলাম, অনেস্ট ছিলাম। যখন আমি কোনো কিছু পারতাম না, ইভেন ওই যে ফার্স্ট জব যখন কোডিগনিটরে আমি যাই, সে আমাকে কোশ্চেন করতেছিলাম, বলছি যে দেখেন এই জিনিসগুলো আমি অনেস্টলি জানি না, আমি র পিএইচপিতেই কাজ করে আসতেছি, বাট আপনি যদি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি হচ্ছে শিখে, বা আপনি যদি কারোর সাথে কানেক্ট করাই দেন সিনিয়র, আমি তার কাছ থেকে শিখে নিতে পারবো। সো আমার জার্নিটা সবসময় ওই রকমই ছিল, যেটা আমি জানতাম না ওইটা নিয়ে ভয় বা ওইটা কাজ করতো না। আমার কথা হচ্ছে যে জানি না, ফাইন, স্বীকার করে নিচ্ছি, আমাকে এনাফ সময় দিলে হচ্ছে আমি শিখে নিব। এই শিখে নিব নিয়ে কমিউনিটিতে অনেক মজার একটা ওই যে টার্ম সবাই ইউজ করে, ওইটাতে যাব। তার আগে একটা জিনিস একটু জাস্ট বলি যে হ্যাকাথনের বিষয়ে আমার ফিলোসফিটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে হ্যাকাথনে মানুষের যাওয়া উচিত। কারণ হচ্ছে আমি যখন পাবলিকলি এরকম লজ্জার মধ্যে পড়ে যায়, কারণ আমি যখন একটা জায়গাতে গেছি যে দেখছি যে সবাই কাজ করতেছে, মানে আই এম দ্য অনলি পার্সন যে হয়তো একটু কম জানি, কম বুঝি, বা হয়তো অনেকের থেকে আমার নলেজ কিছুটা কম, তখন কিন্তু নিজের ভিতরে ওই একটা গিল্ট ফিলিং কাজ করে, মোটিভেশন কাজ করে যে না আমারও শেখা উচিত। কারণ আমি যে কমিউনিটি বা যে বন্ধু বান্ধবের সাথে থাকি তাদের অধিকাংশ হয়তো বা জীবনে ওই মানে ভিএস কোড খুলেও দেখেন আর কি। তো ওর আশেপাশে থাকলে তো আমি কখনো বুঝি না যে আমি যে কত কিছু পারি না, রাইট। তো যখন আমি এরকম একটা পরিবেশে যাই তখন কিন্তু এটা একটা সেলফ রিফ্লেকশন হয় যে ভাই আমি আসলে কিছু পারি না, তো বাসায় যে আমার কাজ হইতেছে যে কারণ তখন আমি আসলে এমন একটা গ্রুপের মধ্যে যে পড়তেছি যেখানে সবাই আসলে প্রোঅ্যাক্টিভ, অনেকে অনেক কিছু শিখতেছে, অনেক কিছু নিয়ে হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা নিয়ে কমিউনিটিতে অনেক ফান হয় যে ভাইয়া শিখিয়ে দিলে পারবো, শিখিয়ে দিলে পারবো। কথাটা কিন্তু আসলে ভালো, কিন্তু এই কথাটার মানে স্ট্রেংথটা আমরা কম বেশি বুঝে উঠতে পারি না, বা এটা যে ভারী কি বিষয়টা হচ্ছে এরকম যে আসলেই একটা ইন্টারভিউতে যে তার এরকম হইতে পারে যে 5টা কোশ্চেন জিজ্ঞাসা করছে, 4টা কোশ্চেন অ্যান্সার দিতে পারে, স্টিল সে হায়ার্ড হইতে পারে যদি সে পজিটিভলি সেটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারে যে ভাই আমি এটা পারি না, বুঝি না, আমি হয়তো র পিএসপিতে করছি, আমার কোডিংনেটরে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, অথবা আমি লারাভেলে করছি কিন্তু আমার কোডিংনেটরে নাই আর কি। সো এখন আমাকে একটু টাইম দিতে হবে, এবং ওই জায়গাতে আমাকে কনফিডেন্ট থাকতে হবে যে আমাকে 1 মাস টাইম দিলে সেই 1 মাসের ভিতরে আমি জান প্রাণ উজাড় করে দিয়ে পুরো জিনিসটা শিখে ফেলার একটা কনফিডেন্সের জায়গা তৈরি করা আর কি। এবং হ্যাঁ, তো কিছু অ্যাড করতে চান কিনা এটাতে? হ্যাঁ, এখানে আমি হচ্ছে আমার জার্মানিতে যে জবটা নিয়ে যাই সেটার এক্সপেরিয়েন্স হচ্ছে শেয়ার করব। 2019-এ তো আমি হচ্ছে জার্মানির কোম্পানিটা থেকে হচ্ছে অফার পাই, দেন মুভ করি। তো অনেস্টলি যদি বলি, ওরা যে আমাকে জব অফার করবে এটা আমি শিওর ছিলাম না, এটা আনএক্সপেক্টেড ছিল। এর কারণ হচ্ছে যে আমি ফার্স্ট রাউন্ডে টেকনিক্যাল ইন্টারভিউ দিয়ে ভালো হয়, সেকেন্ড রাউন্ডে ওদের 2জন ইঞ্জিনিয়ারের সাথে প্রায় 1.5 ঘন্টা টেকনিক্যাল ইন্টারভিউ হয়। তো আমার যতটুকু মনে আছে ওরা যেসব প্রশ্ন আমাকে করছিল এর মধ্যে মনে হয় না আমি 60%-এর বেশি হচ্ছে উত্তর দিতে পারছি। আর ওই সময় আমি বাংলাদেশে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কে কাজ করি, আর আমি যে কোম্পানিটাতে জয়েন করি ওরা হচ্ছে পুরোপুরি সিম্ফনি বেস ছিল। সো ওদের ফার্স্ট কনসার্ন ছিল যে তুমি তো লার্জ পোর্শন অফ সময় হচ্ছে লারাভেল নিয়ে কাজ করতেছো, আমার এখানে সিম্ফনি নিয়ে কাজ করি, সো তুমি কমফোর্টেবল হবা কিনা নতুন একটা ফ্রেমওয়ার্কে মুভ করার জন্য। সেকেন্ড হচ্ছে অনেক প্রশ্নের উত্তরই ছিল যে হচ্ছে আমি পারি না। এর কারণ হচ্ছে ওরা গ্লোবালি যে স্কেলে কাজ করে, ওদের কালচার, যে টুলস টেকনোলজি বা অনেক লার্জ লেভেলে কাজ করতে হয়, বাংলাদেশে তখনও আমি হচ্ছে অতটা লার্জ লেভেলে কাজ করা হয়নি ওই সময়। তার কিছুদিন আগে আমি P1 বসুন্ধরাতে কিছুদিন কাজ করছি, সেখানে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, তারপরে স্ক্রাম, ওগুলোর প্র্যাকটিসের সুযোগ পাইছি। এছাড়া বাংলাদেশে আমি যতগুলো কোম্পানিতে কাজ করা হয়েছিল ম্যাক্সিমাম স্টার্ট আপ ছিল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আমি ওয়ান ম্যান আর্মি ছিলাম, যে স্ক্র্যাচ থেকে হচ্ছে নিজেই প্রোডাক্ট তৈরি করছি, প্রয়োজন অনুযায়ী হচ্ছে কিছু ডেভেলপার হায়ার করে নিছি। তো ইন্টারভিউ দেওয়ার পর আমি মোটামুটি ধরে নিছি যে ওরা মনে হয় আমাকে হায়ার করবে না, বাট আমার পরবর্তীতে ওরা জব অফার করলো। তো তখন আমি আসলে হচ্ছে বুঝলাম যে কেন হয়তো জব অফার করছে। এই জায়গায় আমার যে জার্নিটা ছিল সেটা আমি ওদের কাছে এমনভাবে সেল করছি যে আমি অলওয়েজ হচ্ছে কিউরিয়াস, আমার সেলফ লার্নিং ক্যাপাবিলিটি ভালো, লাইক নতুন একটা কিছু আসছে আমি কখনো ভয় পাইনি। আমার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সগুলোও এমন ছিল, কোডিংনিটার জানি না, জবে ঢুকছি শিখে নিছি, নেক্সট জবে ঢুকছি তখন আমি হচ্ছে লারাভেল পারি না, শিখে নিছি, তারপর আবার নেক্সট জবে গেছি সেখানে আমি ড্রুপাল পারি না, অ্যাঙ্গুলার জেস পারি না, শিখে নিছি। তো ওরা আমি যেভাবে নিজেকে সেল করছে ওরা হয়তো বুঝতে পারছে যে না এই ছেলের সেলফ লার্নিং ক্যাপাবিলিটি ভালো, কনফিডেন্স ভালো, তাকে সময় দিলে সে শিখে নিতে পারবে। আর আমরা বাংলাদেশিরা একটা জিনিস ইন্টারভিউতে ভুল করি, সেটা হচ্ছে যে যেই জিনিসটা আমি জানি না সেটা আসলে ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড স্বীকার করি না। অনেক
অনেক সময় হয় কি আমরা একটু বানিয়ে একটু আমতা আমতা করে হচ্ছে কিছু একটা বলার চেষ্টা করি। তো ওই ইন্টারভিউতে আমি যেটা স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম যে ওরা জিজ্ঞেস করছে যে এটা কি তুমি জানো কি না, আমি বলছি যে না এটা আমি জানি না বা এতটুকু জানি, আমাকে সময় দিলে আমি শিখে নিতে পারবো। তো ওইটা আমার মনে হয় যে আমার স্ট্রেট ফরওয়ার্ডনেসের কারণেই হচ্ছে জব অফার থাকাটা উচিত আর কি। এবং অনেক সময় আমরা যে ভাবি কি যে একটা ইন্টারভিউতে গেছি মানে যা জিজ্ঞাসা করছে সবগুলোরই সঠিক উত্তর দিতে হবে। আসলে আমরা নিজের ধরেন আপনি তো ইন্টারভিউ নিছেন, আপনি নিজেও জানেন যে ইন্টারভিউতে যে আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড 0 আর 1 বাইনারিতে অ্যান্সার এক্সপেক্ট করি না। অবভিয়াসলি আমি বোঝার চেষ্টা করি যে এই ছেলেটার সাথে আমি ফিউচারে কাজ করতে পারবো কিনা বা ওর সাথে কম্প্যাটিবিলিটিটা আমার হবে কিনা, এবং ও আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে চিন্তা ভাবনা করে। কারণ আমরা টেকনোলজি ফিল্ডে তো সার্টেন কোনো জায়গাতে কাজ করি না, এটা খুবই আনসার্টেন জায়গা, কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কখন কোন নতুন প্রবলেম এসে ধরেন ঝামেলা বাধা দিবে এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। সো ন্যাচারালি আসলে এখানে আমি একটু অ্যাড করব যে এটা হয়তো এই এআই এর কারণে যে অনেকে ভয় পাচ্ছে সেটার হয়তো কিছু একটা রিপ্লাই হয়ে যাবে এটার মাধ্যমে। যে আমরা যখন ইঞ্জিনিয়ার হায়ার করি আমরা কিন্তু ইঞ্জিনিয়ার হায়ার করারই চেষ্টা করি, আমরা কোনো মেশিন বা অলরেডি সে অনেক কিছু জানে তাকে হায়ার করার চেষ্টা করি না। আমাদের সিনিয়রদের সাথে যখন মিটিং হয় মাঝে মাঝে আলোচনা আসে যে এটা তুমি নিজে হচ্ছে অ্যানালাইসিস করে বের করবা, উই আর নট গোনা লাইক গিভ ইউ সাম ইনস্ট্রাকশনস অ্যান্ড ইউ আর এ মেশিন, ইউ আর গোনা জাস্ট লাইক তুমি ওইটা জাস্ট ফলো করে কাজ করবা। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে নতুন প্রবলেম আসবে এবং ওই নতুন প্রবলেমের সলিউশনটাই তোমাকে চিন্তা করে বের করতে হবে। তো রিপিটিটিভ কাজ যেগুলো আছে সেগুলো সে করতেছে, সো আমরা যখন কাউকে অ্যানালাইসিস করি রাদার দেন লাইক সে কি কাজ করছে সেটা তো অবশ্যই দেখি মানুষ হিসেবে তার ভ্যালু প্রপোজিশনটা কি। হ্যাঁ, আর তার চেয়ে বড় হচ্ছে ভ্যালু প্রপোজিশন সে কিভাবে ফিউচারে দিতে পারবে। লাইক সে যদি এমন হয় যে একটা জিনিসেই আটকে আছে, শুধু সেটার মধ্যেই সে কাজ করতে পারে কিন্তু তার মধ্যে অ্যাডাপ্টিবিলিটি নাই, সেলফ লার্নিং ক্যাপাবিলিটি নাই, তারপর হচ্ছে তাকে টিম প্লেয়ারও হইতে হবে, একজন খুব ভালো অনেক কাজ জানে বাট সে যদি টিমের সাথে মিলে হচ্ছে কোলাবোরেশন না করতে পারে তাকেও কিন্তু হায়ার করা সম্ভব না। কারণ এই এনভায়রনমেন্টে আসলে হচ্ছে তাকেও আরেকজনের কাছ থেকে শিখতে হবে, আরেকজনের কাছ থেকে হচ্ছে তাকেও আবার আরেকজনকে নলেজ শেয়ার করতে হবে, এই জিনিসগুলো চলে আসে আর কি। তো এখানে যেটা ওই যে মেইন প্রায়োরিটি যে সে আসলে অ্যাডাপ্টেবল কিনা এবং সেলফ লার্নিং ক্যাপাবিলিটি আছে কিনা, এবং সে এই মুহূর্তে কতটুকু জানে সেটা কনসার্ন না, সে তার ওইটাকে স্বীকার করে নেয় কিনা যে হ্যাঁ আমি এই যে এই জিনিসগুলো জানি না বাট আমাকে সময় দিলে সুযোগ দিলে আমি শিখে নিতে পারবো, এই মাইন্ডসেটটাকেই হচ্ছে বেশি দেখা হয়। আচ্ছা, একটা জিনিসটা মানুষের কম বেশি ভাই একটা কমন কনসার্ন থাকে এরকম যে আমি শুরুতে যখন শেখা শুরু করি হয়তো বা অল্প কিছু পিএসপি নিয়ে শিখলাম বা জাভাস্ক্রিপ্ট অল্প কিছু শিখছি, এরপরেই দেখা গেল যে আমি হয়তো শুরু করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, এরপর আবার পিএসপিতে গেছি, এরপর মনে হয়েছে না পিএসপি না, এখন মানে গোল্যাংয়ের ইউজ কেস কি এটা বুঝি না বুঝি, আচ্ছা ঠিক আছে আমি তো জুনিয়র ডেভেলপার হিসেবে আমি দেখি না গোল্যাংয়ের কোনো কাজ আছে আর কি। কারণ হইতেছে এটা তো ভাই স্কেলেবল সলিউশন বা লার্জ আমি যখন একটা অ্যাপ্লিকেশনে কাজ করবো তখন এটার ভিতরে ঢোকা হয়তো বা উচিত। সো এই যে শুরুর দিকে একটা মানে কাইন্ড অফ বাতিক কাজ করে যে কে কতগুলো ল্যাঙ্গুয়েজে হ্যালো অল লিখতে পারছে, মানে এটা নিয়ে একটা কম্পিটিশন, এই জায়গাটাতে আপনি আসলে কিভাবে দেখেন যে যখন চার ধরেন আমি জিনিসটাকে আর একটু কনসাইজ করে দিই যে ভাই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আমি করি নাই কখনো, আমি মাত্র প্রোগ্রামিং শেখা স্টার্ট করছি, প্রথম 3 বছর আমি কি একটা ল্যাঙ্গুয়েজে স্টিক থাকবো নাকি মাল্টিপল জায়গায় জাস্ট জাম্পিং করতে থাকবো, আপনার সাজেশন কি? আচ্ছা, আমি যে কয়টা পডকাস্টে যাই বা মানুষজন যখন আমার কাছে আসে যে কীভাবে শিখবো ইয়ে করে, আমি সব জায়গায় বলি যে একটা মানুষের ক্যারিয়ার জার্নির শুরুতে আসলে লার্জ পোর্শন অফ সময় লাইক 2-3 বছর একটা জায়গায় ফোকাস থাকা উচিত, খুব বেশি কিছুতে না যাওয়া উচিত আর কি। কারণ হচ্ছে আমরা হয়তো একটা রিসার্চে দেখা গেছে যে কোনো একটা মানুষকে কোনো একটা স্পেসিফিক বিষয়ে নলেজেবল বা এক্সপার্ট হইতে প্রায় কত 10,000 ঘন্টা, হ্যাঁ 10,000 ঘন্টার মতো হচ্ছে সময় দেওয়া, এটা মোটামুটি 3 বছরের কাছাকাছি হয়ে যায়। তো আমি যেটা হচ্ছে সাজেস্ট করি যে তুমি আগে হ্যাঁ শুরুতে একেবারে কোনো একটাতে ফোকাস হওয়ার আগে তুমি কয়েকটা জিনিস হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে পারো যে আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কার ক্যারিয়ার গোল কি, সে প্রোগ্রামিং বা আইটি ইন্ডাস্ট্রির কোন সেগমেন্টে কাজ করতে চায়, কারণ বর্তমানে তো আসলে অনেকগুলো সেগমেন্ট আছে। তো আমি সাজেস্ট করি যে প্রথম কিছু সময় হচ্ছে এক্সপ্লোর করা উচিত, সে 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই দেখলো, দেন তাকে আসলে যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা উচিত যে হ্যাঁ আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভাল লাগতেছে বা এটাতে আমি কমফোর্টেবল বা আমি যেই সেগমেন্ট
এনভায়রনমেন্টে কাজ করতে চাই সেটার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে ভালো হবে। ওইটা ধরে আমার মনে হয় যে 2-3 বছর জাস্ট ওইটাতে ফোকাস কাজ করে দেওয়া উচিত, ওইটার ইনস অ্যান্ড আউটস, প্রোস অ্যান্ড কনস কি সেগুলো জানা উচিত। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে সে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একটু স্টাডি করতে পারে, যে সেটাও জানার জন্য যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি আর অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে কোনটার মধ্যে হচ্ছে ডিফারেন্স কী, কোনটার স্ট্রেংথ কী, কোনটার উইকনেস কী, এটা জানলো। তারপর সে যদি দেখে যে তার ক্যারিয়ারের প্রয়োজনে বা কোথাও জব শুরু করছে সেটার প্রয়োজনে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত বা টুলস টেকনোলজি শেখা উচিত, তখন সে শিখে নিতে পারে। বাট আমার মনে হয় যে একবারের শুরুতে 2-3 বছর বা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কেউ হয়তো কুইক লার্নার হলে কম সময়েও হয়ে যেতে পারে, বাট একটা জায়গায় ফোকাস করা উচিত আর কি। ওই হাইপড ল্যাঙ্গুয়েজ যে আজকে রিয়াক্ট শুনতেছি, অন্যদিন হচ্ছে আরেকটা ফ্রেমওয়ার্কের কথা শুনতেছি, এইভাবে কুইকলি সুইচ করা উচিত না। তার মানে আমি হয়তোবা জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে জাভাস্ক্রিপ্টের কথা যদি বলি, তো এটা যদি আমি শেখা শুরু করি, এইটার ইনস অ্যান্ড আউট সম্পর্কে জানা উচিত এবং একটা রিজনেবল জায়গায় যাওয়ার পরে দেন আমি একটা ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকতে পারি, সেটা আইদার রিয়াক্ট হোক বা ভিউ। কিন্তু লাফালাফি করা উচিত না যে ভাই আজকে একটু রিয়াক্ট করি, কালকে একটু অ্যাঙ্গুলার করি, তারপর একটু ভিউ করি। মানে যেটা শিখতেছি সেটা একটা মিনিমাম 1 বছরের মতো সময়, সেটাতে আমার মনে হয় যে ওটাতে এমন পরিমাণ সময় দেওয়া উচিত, কনফিডেন্স আসা উচিত যে হ্যাঁ এখন আমি এটা দিয়ে মোটামুটি যে ধরনের প্রবলেমই আমাকে সলভ করতে দেওয়া হোক আমি করতে পারবো। আর এটার একটা বেনিফিট আছে, এটা আমি পার্সোনাল লাইফ থেকে বলতে পারি। লাইক আমি প্রথম 3-4 বছর হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করছি, তারপর মনে হয়েছে যে ওপি শেখা উচিত, কিন্তু আমি ভয়ে শুরু করতে পারি নাই, জবে ঢোকার পর শুরু করি। বাট আমি যখন এই যে 7-8 বছর 9-10 বছর একবারে পিএইচপি নিয়ে কাজ করে গেছি এবং এই 10 বছরের জার্নিতে কিন্তু আমার পিএইচপির হচ্ছে দেখা গেছে যে একটা পোর্শন পর্যন্ত শিখছি, আইডেন্টিফাই করছি যে এই জায়গায় আমার ল্যাকিংস আছে, ওগুলো আবার আমি কভার করছি, তারপরে আবার নেক্সট জার্নিতে গেছি, কয়েকটা ফেজে আমাকে যেতে হয়েছে। তো আমার এই জার্নিতে যখন আমি এই ফেজগুলো বারবার হচ্ছে আটকাইছি, শিখে ফেলছি, তো একটা পোর্শনে যে আমার মধ্যে এতটুকু কনফিডেন্স চলে আসছে যে এখন আমাকে যেই ল্যাঙ্গুয়েজে দিক, যেই টুলস বা টেকনোলজি শিখতে দিক, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা এনাফ রিসোর্স দিলে আমি শিখে নিতে পারবো। তো আমার মনে হয় যে প্রত্যেকটা পার্সনের এই পয়েন্ট পর্যন্ত যাওয়া জরুরি যখন তার মধ্যে হচ্ছে আর কোনো শেখা নিয়ে ভয় কাজ করবে না, যে আমাকে যাই দেয়া হোক আমি সেটা শিখে নিতে পারবো। আর এই পোর্শন পর্যন্ত আসলে যাওয়ার জন্য আমার মনে হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় আসলে ফোকাস থেকে জাস্ট ওই জিনিসটা নিয়ে কাজ করে যাওয়া উচিত। এবং যখন আমি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা স্টার্ট করি, যে আমি জাভাস্ক্রিপ্টের ভিতরে হয়তো ফোকাস থাকতেছি, এখন সেই জায়গায় এইটার যে কোর কনসেপ্ট বা জাভাস্ক্রিপ্টের কিন্তু নিজস্ব ডেটা স্ট্রাকচারে কিছু ধরনের ফ্লো আছে যেটা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট। তো সেইটার একদম গভীরে যাওয়া, যে আমরা সবসময় একটা কথা সবসময় বলি যে ফাউন্ডেশন শিখো, বাট ফাউন্ডেশনটাকে যদি আপনি ব্রেকডাউন করে আর একটু এক্সপ্লেন করেন যে কোন কোন পার্টিকুলার, এটা আপনি পিএইচপির এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন, যে পার্টিকুলারলি কী ধরনের, বা এটা কি কোনো আমি স্পেসিফিক কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের প্রজেক্ট করলে ওইটা আমার আর একটু ঝালাই হয়ে যাবে, মানে ফাউন্ডেশনটা শক্তপোক্ত করার আসলে উপায়টা কি বা কোন জায়গাগুলোতে একটু নজর দেওয়া উচিত? এটা মেইন হচ্ছে যে লাইক আমি যখন কোনো জিনিস শিখতাম আমি কনসেপ্টটা জানতাম, তারপর সেই কনসেপ্টটা ইউজ করে হচ্ছে আমি এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতাম। আপনি এরকম কি ঘটনা ঘটছে যে আপনি ধরেন একটা মনিটরে কোড ওপেন করে রাখছেন আর একটা মনিটরে লিখতেছেন, এই টাইপের ঘটনা আছে? শুরুতে অনেক সময় এটাও ঘটছে যে লাইক হচ্ছে আমি এখন কাজ করতেছি, অ্যাট এ গ্লান্স হয়তো সব বুঝতেছি না বা কোডটার সলিউশন, যেমন আমি প্রচুর পরিমাণে দেখা যেত যে ওপেন সোর্স অন্যের লেখা কোড পড়তাম আর কি, তো বোঝার চেষ্টা করতাম যে এই প্রবলেমটা পড়ছে, এটা সলিউশন করা উচিত। তো আমি আমার মতো চিন্তা করে নিতাম এবং অনেক সময় এমন হয়তো আমি হয়তো নিজে চিন্তাও করতে পারতেছি না, তো তখন আমি হচ্ছে ওপেন সোর্স সলিউশন থেকে কোড পড়ে বোঝার চেষ্টা করতাম যে ওরা আসলে কিভাবে জিনিসটা করছে। দেন আমি চিন্তা করতাম যে এটা আসলে ডিফারেন্ট ওয়েতে কিভাবে করা যায় বা আমি কিভাবে হচ্ছে একটু ডিফারেন্টলি এটা সলভ করতে পারি। তো তারপর আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতাম যে কোনটা বেটার, কোনটায় প্রস কি, কোনটায় কনস কি। তো শুরুতে আমরা যখন শিখি আমার মনে হয় যে এইভাবেও ট্রাই করা উচিত যে এই তো একটা সলিউশন আছে আমি পাইছি, এটা আমি নিজে দেখি যে কিভাবে করা যায়। তো তখন আবার নিজের কি বলবো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা ইমপ্রুভ হয়, আমার মাইন্ডসেট কীরকম সেটা আইডেন্টিফাই করা যায়, কারণ এক একজন একটা প্রবলেম আসলে বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করে। তো নিজেও আমি চেষ্টা করব, নিজের মাইন্ডসেটটা বুঝবো, প্লাস আমি দেখবো যে এই সেম প্রবলেমটা অন্য আরও কয়েকজন কিভাবে করছে, তাদেরটা অ্যানালাইসিস করলে তখন হয় কি যে আমি নিজে তো একটা ওয়ে জানতাম, তাদেরটা যখন আমি রিড করলাম আরও 3-4টা ওয়ে জানতে পারলাম। সো এটা কিন্তু আমার থিঙ্কিং ক্যাপাবিলিটিটাকে আরও ট্রেন করে দিচ্ছে, আরও বেটার করে দিচ্ছে। আমি আসলে ফাউন্ডেশনের জিনিসটা ভাই যেভাবে দেখি সেটা হচ্ছে অধিকাংশ ইন্টারভিউতে যে একটা কমন জিনিস, যে আমি যে প্রজেক্টটা আমার সিভি বা রেজিউমের ভিতরে দিছি সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়, রাইট? এরপরে নিজের কোডকে নিজে এক্সপ্লেন করতে হয়।
মূল সমস্যাটা যে জায়গায় হয়, নিজের কোড আমরা নিজেরা প্রথমত এক্সপ্লেন করতে পারি না ভালো মতো, এবং আমি নিজে যেটা লিখছি সেইটা এক্সপ্লেন করতে পারি না। ইন্টারভিউ এক্সপেক্ট করে যে আমি যেটা লিখছি এটা তো আমি বুঝে লিখছি, রাইট, এবং আমি জাস্ট কপি পেস্ট করি নিয়ে জায়গা বে জায়গা থেকে রেদার এটা আমি এক্সপ্লেন করা। সো ওই আমি যা লিখতেছি বা আমি হয়তো বা একটা ভেরিয়েবল শিখছি বা হয়তো বা আমি কোনো একটা ডেটা স্ট্রাকচার শিখছি, সেইটা আমি অন্য একজনকে বুঝাইতে পারি কিনা, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল থিং। এটা যদি আমি বুঝাইতে পারি তার মানে বুঝতে হবে যে আমি জিনিসটা ভালো মতো আমার নিজের মধ্যে আয়ত্ত হয়েছে বা এই টাইপের একটা জিনিস। সেটা যদি না হয় তখনই কিন্তু ইন্টারভিউয়ার ওই বলতে থাকে বা চিন্তা করতে কনসার্ন হয়ে যায় যে এর তো মানে বেসিকের সমস্যা, ফাউন্ডেশনের সমস্যা, কারণ ও তো নিজের কোডই নিজে বুঝে বলতে পারে না, তো ও অন্য জায়গায় যে কি করবে। এবং এটা আমি দেখছি যে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। লাইক আমি যখন অনেকের ইন্টারভিউ নিছি, দেখা গেছে যে সে লাইক কোডিনেটর বা লারাভেল ফ্রেমওয়ার্কে 2-3 বছর ধরে কাজ করতেছে, ইন্টারভিউ দিতে আসছে, তাকে হয়তো আমি যখন ডিপলি জিজ্ঞেস করতেছি আচ্ছা এখানে আপনি অথেন্টিকেশনটা কিভাবে করছেন, লজিকটা কিভাবে, সে বলতেছে যে লাইক আমি তো লারাভেলের বা কোডিংটা অথেন্টিকেশন ফিচারটা ব্যবহার করে ফেলছি, বাট আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচারের লজিকটা কিভাবে কাজ করতেছে সে বোঝে না, বা হয়তো বলতেছে যে আমার সিনিয়র ছিল সে বলছে এইভাবে করতে আমি করে ফেলছি। তো এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি যে যতটুকুই ব্যবহার করতেছেন সেটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ফান্ডামেন্টালি আমার কাছে মনে হয় যে ভাইয়া যেই মূল সমস্যাটা হয় যে এই সফটওয়্যার মানে আমরা পুরো জীবনে বেঁচে থাকার একটা মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে চিন্তা করতে পারা। অন্যান্য প্রাণীর ভিতরে কিন্তু কিউরিয়াসিটি নাই। ট্রু, মানে মানুষ একমাত্র প্রাণী যার ভিতরে কিউরিয়াসিটি আছে, এবং এটা উপরাল্লাহ রসের সহমত, এবং এই কিউরিয়াসিটির কারণেই কিন্তু আমরা বেঁচে থাকি। আদারওয়াইজ ধরেন মানে বেঁচে থাকা অনেকখানি কষ্টের হয়ে যায়। সো এবং যখন আমি সফটওয়্যার লাইনে বা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব তখন কিউরিয়াসিটিটা আরও বেশি পরিমাণে প্রয়োজন। আমি দেখলাম যে একটা জিনিস আমি একটা হয়তো বা ফাংশন বা কোনো সেটা ইউজ করতেছি যেটা ইনবিল্ট আছে, আসলে এটা কীভাবে কাজ করে মানে জাস্ট একটা গুগল করে দেখারও হয়তো বা আমরা প্রয়োজন মনে করি না। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নিজে যা লিখতেছি আসলে বিহাইন্ড দ্য সিন কি কাজ হয় ইউটিউবে, এখন তো ইউটিউবে প্রচুর এক্সপ্লেনেশন ভিডিও আছে। তার চেয়ে বড় কথা এখন যদি আমি একটা কোড স্নিপেট হচ্ছে চ্যাটজিপিটি বলি যে তুমি আমাকে এটা ডিসক্রাইব করো, লাইন বাই লাইন ডিসক্রাইব করে দেয়। সো ওইটা মানে ওই কিউরিয়াসিটি জায়গাটা থাকা দরকার, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে আনসার্টেনটি নিয়ে আমরা ডিল করি। হয়তো বা সিমিলার টাইপের অ্যাপ্লিকেশন হয়, বাট ওই ইকোসিস্টেম বা ওই বিজনেস লজিকের সাথে এটা যখন ইন্টিগ্রেটেড হয় তখন কিন্তু ইউনিক প্রবলেম অ্যারাইজ হয়, চলে আসে। রাইট। তো তখন কিন্তু আমাকে আসলে ওই আলটিমেটলি কিউরিয়াসিটি যদি আমার না থাকে, আমি যদি জানার ব্যাপারে আগ্রহী না থাকে, ওই তাহলে প্রত্যেকবার যেটা করতে হবে, প্রত্যেকবার গুগল করতে হবে, প্রত্যেকবার চ্যাটজিপিটি, প্রত্যেকবার এই স্ট্যাক ওভারফ্লো দিয়ে মানে একই জিনিস বারবার করতে হবে। এক্স্যাক্টলি। এবং অনেকের মধ্যে সমস্যা হয় কি, তারা এই যে নতুন যখন প্রবলেম আসা শুরু করে সেটা তখন নিতে পারে না, কারণ তার ব্রেনটাই সে কখনো ওইভাবে হচ্ছে ব্যবহার করে না। অনেক এমপ্লয়ি বা অনেক কোম্পানিতে আমি ইঞ্জিনিয়ারদের বলতে শুনছি, তাকে যখন বলা হয় যে তুমি নতুন এটা নিয়ে কাজ করো, সে ডিরেক্টলি বলে না আমি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে করবো, নতুন কোনো কিছু নিয়ে আমি কাজ করতে পারবো না। এবং এটার সাথে কানেক্টেড একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশে মানে আপনি যেহেতু এখন ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল ডেভেলপারদের সাথে কাজ করেন, বাংলাদেশের মার্কেটে আপনি কমন একটা ট্রেন্ড দেখবেন যে আমরা খুবই আরামপ্রিয় ডেভেলপার। মানে ধরেন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, একটা ফ্রেমওয়ার্ক পারি, এটা দিয়ে একটা চাকরি বাকরি হইছে, কমফোর্টেবল জোনে ঢুকে গেলে আর বের হইতে চায় না। এই জিনিসটাকে আসলে কিভাবে রিজলভ করা যায় আপনার কি মনে হয়? এখানে আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটেও কি মানুষজন এরকম? খুব কম। এই জায়গায় আমি শুধু বলবো যে হচ্ছে যে কোনো মোটিভেশন বা কিছুর দরকার নাই। এখন যেটা হইছে, টু বি অনেস্ট, সে যদি জোন থেকে বের না হয় তার চাকরি থাকবে না, ক্যারিয়ার থাকবে না। হ্যাঁ, সে হয়তো মনে করতেছে যে আমি এতটুকু পর্যন্ত চলে আসছি, আমার লাইফ চলে যাবে। টু বি অনেস্ট, আর চলবে না, এআই তার চাকরি রিপ্লেস করে দিবে, কারণ যেই কাজটাই রিপিটেটিভ। সে একজন মানুষ যদি চিন্তা করে যে লাইক আমি এক্সাম্পল দিই, একজন ইঞ্জিনিয়ার, সে হচ্ছে লাস্ট 4-5 বছর ধরে দেখা গেল যে কিছু একটা নিয়ে কাজ করতে হচ্ছে, 4-5 বছরে তার নতুন কিছু শেখার প্রয়োজন হয় নাই। তার মানে হচ্ছে এআই এই জিনিসটা লার্ন করাই দিলে সেও এটা রিপিটেটিভ কাজটা শিখে ফেলতে পারবে। সো একজন বিজনেস ওনার হিসেবে তো আমি অলওয়েজ দেখবো যে আমার কস্ট কীভাবে কমানো যায়। যদি আমি দেখি যে ওই ইঞ্জিনিয়ারটা রাখার চেয়ে রিপিটেটিভ কাজ এআই আমাকে ফাস্টার করে দিবে, অবভিয়াসলি আমি তাকে বাদ দিয়ে হচ্ছে এআইকে দিয়ে কাজটা করাবো। তো এখানে আসলে তার নিজের সার্ভাইভালের জন্যই হচ্ছে তাকে আসলে চেঞ্জ হইতে হবে, তাছাড়া উপায় নাই। তাছাড়া হয়তো অন্য প্রফেশনে চলে যেতে হবে, নাহলে কিছুদিন পর কান্নাকাটি করতে হবে। না, আমার কাছে তো এআই এর উপর দোষ দিতে হবে, আসলে দোষটা তারই। না, বিষয় হচ্ছে যে অন্য প্রফেশনে যেও আসলে অত বেশি একটা লাভ নেই, কারণ আপনি
প্রত্যেকটা প্রফেশনালি ইউনিক কিছু চ্যালেঞ্জেস আছে। কোনো একটা মানুষ যদি চিন্তা করে আমি আজকে যে অবস্থায় আছি আগামী 5 বছর সেম অবস্থাতেই থাকবো, কোনো একটা নতুন জিনিস জানবো না, বুঝবো না, তখন কিন্তু মানে আসলে সম্ভব না আর কি। সো বিষয় হইতেছে যে আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে আগে চেঞ্জগুলো হইতো, যেমন একটা সময় ছিল যে এই আপনি পিএসপি জাভাস্ক্রিপ্ট বা যেটা বলেন একটা আপডেট আসতো 6 মাস 1 বছর, বিভিন্ন মানে অনেক দেরি করে ধরেন একটা বিশাল আপডেট আসছে। এখন কিন্তু 3 মাস 1 মাসের মধ্যে আবার আপডেট, 3 মাসের মধ্যে নতুন বেটার হচ্ছে টেকনোলজি টুলস হচ্ছে চলে আসছে। হ্যাঁ, নতুন টেকনোলজি টুল চলে আসতেছে এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস আসতে থাকতেছে। তার মানে এই সময়ের ভিতরে আমি যদি ওই ইভলভিং একটা মাইন্ডসেট আমার ভিতরে না থাকে, সো সার্ভাইভ করা আসলে মানে বাংলাদেশের মার্কেটে হয়তো অল্প কিছুদিন করা যেতেছে, বাট ওভার দ্য টাইম এটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে, খুব টাফ হয়ে যাবে। আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখতে চাই, যেমন এই কথাটা শুনে আবার অনেকে ভাববে যে ভাই এখানে তো অনেক প্যাড়া, তো এই প্যাড়ার মধ্যে ঢোকার কি দরকার। তা আমার কথা হচ্ছে ভাই কোন জায়গাটাতে আসলে প্যাড়া নাই, প্যাড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কাছে আসে। সো প্যাড়া তো আলটিমেটলি আসবে। কেউ যখন সেলসের জবে কাজ করে তার তো ওখানে ওই সেলসের টার্গেট মিট করতে না পারলে সে বিপদে পড়বে, তাকেও তো দৌড়ের উপর থাকতে হচ্ছে, সেও কিন্তু ওই আরামে বসে থাকার কোনো সুযোগ নেই। আবার আমি যখন যেমন অনেকে চিন্তা করে কি যে কিউ এর রোলটা মনে হয় খুব সহজ। এমন ভাই কিউ এর রোল আমরা বাংলাদেশে অধিকাংশ কোম্পানিতে যেভাবে করি, ক্ষেত্রে বিশেষে ম্যানুয়াল জোড়াতালিতে জিনিসপত্র করি, বাট অ্যাকচুয়ালি কিউ এর কাজ তো আরো কমপ্লিকেটেড, আরো জটিল। এবং লাইক আমার কোম্পানিতে আমি যদি বলি যেসব কিউ ইঞ্জিনিয়ার আছে তাদেরকে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সেভাবেই তারা কাজ করে এবং মোস্টলি হচ্ছে প্রচুর অটোমেশন কাজ করতে হয়। এবং আমি যতটুকু কোড বুঝি বা লিখি অত পরিমাণ না হলেও তাকেও মিনিমাম লেভেলে এনাফ বুঝতে হয়, নইলে সে অটোমেট কিভাবে করবে, ফাংশনালিটি কিভাবে বুঝবে, আমার কোডের কোথায় কি প্রবলেম আছে সেটা সে কিভাবে জানবে। ভাই ওইটা ধরতে হইলে তো আসলে তার ওই লেভেলের রিজনেবল একটা নলেজ থাকতে হয়, অবভিয়াসলি তার ওইরকম ফান্ডামেন্টালস তৈরি করতে হয়। রাইট, মানে বিষয়টা এরকম না যে আমি ডেভেলপমেন্টে গেলে একটু প্যারা আমার হয়তো বা বেশি, আর আমি যদি কিউএতে যাই তাহলে প্যারা একটু কম। আবার বিষয়টা এরকম না যে আমি যদি প্রজেক্ট ম্যানেজার হয়ে যাই, তার মানে সবার ইউনিক প্যারা আছে, যার জায়গায় কিন্তু তার হ্যাঁ। মানে আমার কাছে আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি ভাই, ধরেন একটা জিনিস যদি কমপ্লিকেটেড না হয় তাইলে সেই জায়গায় তো কোনো একটা রোল থাকারই কথা না। ধরেন প্রজেক্ট ম্যানেজার যে রোল, এইটাই এক্সিস্ট করার কথা না যদি ওখানে কোনো প্যারা না থাকে। ট্রু, হ্যাঁ, মানে এটা যদি সলিউশন থাকতোই, প্রবলেম না হইতো, তাহলে আমরা কেন ওই রোলের জন্য লোক হায়ার করব? কারণ টাকা যাচ্ছে বিজনেসে, রাইট, এটা তো অটো হয়ে যাওয়ার কথা, রাইট। মানে কেউ তো আসলে বসে বসে কোনো লোক রাখার কোনো কারণ না, অবভিয়াসলি এটা চিন্তা করতে হবে যে একটা বিজনেস যখন 1 টাকা খরচ করে, সে অবভিয়াসলি চিন্তা করে যে এখান থেকে আমার কিভাবে 10 টাকা রিটার্ন আসবে, রাইট। মানে পুরা সহজ এক্সাম্পল হচ্ছে ধরেন এই যে কফি বানানোর যে জিনিসটা, এখানে আমাদের তাহের ভাই এই জায়গাগুলোতে আমাদেরকে হেল্প করে। এখন কফি তো আমরা ধরেন আপনি চাইলে আপনিও বানাইতে পারেন, আমিও বানাইতে পারি, তাহলে তাহের ভাইয়ের কারণটা কি? কারণ আমরা এখানে অন্যান্য কাজ নিয়ে বসছি। সো তাহের ভাই এসে যদি এটা বানাই দেয়, সো তার একটা সার্টেন রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, আমি আমার কাজে ফোকাস থাকতেছি। কিন্তু তাহের ভাইয়ের কি প্যারা নেই, আপনি তাহের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সে দেখেন বলবে কি, কেউ কফিতে 1 চামচ চিনি খায়, কেউ 2 চামচ খায়, কেউ বলে যে চিনি খাবো না, কেউ বলে যে না দুধ কম নাইলে একটু বেশি, মানে ওনারও কিন্তু প্যারা, হ্যাঁ, এই জিনিসগুলো মেইনটেইন করতে হয়। তো আসলে বিষয় যে জায়গাটাতে হয়, আমরা সবসময় একটা আইডিয়াল ওয়ার্ল্ড চিন্তা করি এরকম, যেখানে কোনো প্যারা নাই, সেখানে কোনো প্রবলেম নাই, এবং জাস্ট খাবো দাবো ঘুমাবো, এবং এই টাইপের একটা জিনিস। যেহেতু আমাদের এআই নিয়ে আসলে কথাবার্তা উঠছে, আপনি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ইকোসিস্টেমের ভিতরেই কম বেশি ঘোরাঘুরি আপনার বেশি হয়, তো এই জায়গাটাতে আসলে এআই এর ইম্প্যাক্টটা আপনি কতটুকু দেখতেছেন? আর বিশেষ করে জুনিয়রদের ভিতরে একটা কমন কনসার্ন হতেছে যে এআই মনে হয় আমার চাকরি বাকরি খেয়ে দিবে। এখন ভাই চাকরি বাকরি যদি খেয়ে দেয়, হয়তো বা দিলই, কিন্তু সে যদি এটার কারণে চিন্তা ভাবনা করে পড়াশোনা বন্ধ করে দেয়, শেখা বন্ধ করে দেয়, এটা কতটুকু যুক্তিযুক্ত আপনার কি মনে হয়? না, এখন কথা হচ্ছে যে মানুষের সিভিলাইজেশনের হিস্টোরিতে এইরকম বিভিন্ন হচ্ছে নতুন জিনিস আসছে, সেইটাতে মানুষ অ্যাডাপ্ট করছে, শিখে নিয়ে কন্টিনিউ করছে। নতুন একটা কিছু আসার কারণে যে একেবারে মানব জাতি বিলুপ্ত হয়ে গেছে এমন তো আসলে ঘটে নাই। তো এখানে মাইন্ডসেটে ওই অ্যাডাপ্টেবিলিটি নিয়ে আসতে হবে যে আমি যখন ক্যারিয়ার শুরু করছি, পিএইচপির যতটুকু শিখে, HTML CSS এর যতটুকু শিখে আমি একটা ওয়েব পেজ ডিজাইন করতাম, একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করতাম। আজকে 10-15 বছর পরে এসে তো আমি ওই জিনিসগুলো দিয়ে কাজ করতেছি না। নতুন যেই জিনিসগুলো আসছে সেগুলো শিখে নিছি, সেগুলোর প্রয়োজন আছে বলেই হচ্ছে আমি সেগুলো ব্যবহার করে কাজ করতেছি। তো এখন কি তার চেয়ে আমি দেখতে পারতেছি যে 10 বছর আগে আমি যেভাবে কাজ করতাম তার চেয়ে আমার কাজ কিন্তু এখন অনেক বেশি হচ্ছে স্কেলেবল হচ্ছে, ইফিশিয়েন্ট হচ্ছে, সিকিউরড হচ্ছে, আমার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তো এআইকে স্টিল আমাদের চিন্তা করতে হবে যে আমার প্রোডাক্টিভিটি টুল,
আমার বেসিক যদি ভালো থাকে, আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করব সেই প্রবলেমের ডোমেনটা যদি আমি ভালো মতো বুঝি, সলিউশনটা আসবে আসলে আমার মাথা থেকেই। তারপর আমি আসলে এআইকে হচ্ছে টুল হিসেবে চিন্তা করতে পারবো। এখন আমার যদি ফোকাস থাকে এইরকম যে আমি আসলে আমার মাথা খাটাবো না, একটা জিনিস আজকে হচ্ছে আমি শিখছি সেটা দিয়েই হচ্ছে আমি সারা জীবন কাজ করে যাব, প্রবলেমটা এইখানেই যে আমি যদি একটা জিনিস হচ্ছে 3 মাস 6 মাসে শিখে মনে করি যে এটা দিয়ে আমার সারা জীবন চলে যাবে, তার মানে হচ্ছে এই কাজটা একটা মেশিনকেও যদি শেখানো হয় 3 মাস 6 মাস সময় দিয়ে, ওই কাজটা তো ওই করতে পারবে। তাহলে একটা মেশিন আর আমি যে অ্যাজ এ হিউম্যান আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে, প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে, সেটা যদি আমি ব্যবহার না করি তাহলে তো একটা মেশিনের সাথে আমার কোনো পার্থক্য থাকতেছে না। তো ভ্যালুটা অ্যাড করার জায়গায় ওই জায়গাটাতেই যে আমার ক্রিয়েটিভ থিঙ্কিং, আমার প্রবলেম সলভিং মাইন্ডসেট, আমার অ্যাডাপ্টিবিলিটি, আমার টিম কোলাবোরেশন, এই জিনিসগুলো। কারণ এআইয়েরও কিছু লিমিটেশন আছে, এআই তো আমরাই তৈরি করছি, এআই তো সবকিছু নিজে নিজে করতে পারে না। এখন আমি এখানে বসে রয়েছি, একটা মানুষ যতদিন বেঁচে আছে কাজ করতে পারবে, এআই একটা মেশিনে আসছে, আমি যদি কারেন্টটা ইলেকট্রিসিটি আনপ্লাগ করে দেই এআই শেষ। ঠিক আছে না? তো অ্যাজ এ হিউম্যান আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর উপর ফোকাস হইতে হবে। কারণ হ্যাঁ, এখানে একটা জিনিস ঘটবে যে এআইয়ের উপর, মেশিনের উপর অনেক বেশি ফোকাস হওয়ার কারণে আমাদের মনে হচ্ছে কি সব ওরা করে দিবে, আমাদের কিছু করা লাগবে না, এই মাইন্ডসেটে থাকা যাবে না। আমাদের চিন্তা করতে হবে যে এই জিনিসটা এআই করতেছে, ওকে দিয়ে আমি এফিসিয়েন্টলি করাবো, এর বাইরে যে জায়গাগুলোতে আমার ইনপুট দেওয়ার সুযোগ আছে সেই জায়গায় হচ্ছে আমি ইনপুট দিব। একটা যদি এক্সাম্পল দিই, লাইক আমি এখন একটা ক্যালকুলেটর বানাবো, এআইকে হয়তো আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে হ্যাঁ কমন এই জিনিসগুলো তুমি করতে পারো, বাট দেখা গেল যে সাইন্টিফিক একটা নতুন ফর্মুলা আসছে, তো সেইটা যদি এখন আমি এই ক্যালকুলেটরে ইমপ্লিমেন্ট করতে যাই, অবভিয়াসলি একটা নতুন মানুষ এই জিনিসটা আবিষ্কার করছে, এখন এটাকে যদি আমি তৈরি করতে যাই ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা মানুষকেই কাজটা করতে হবে। সো যার এই সম্পর্কে বেসিক নলেজ আছে, সে জানে যে সাইন্টিফিক ফর্মুলা আর ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিভাবে কাজ করে, সে করতে পারবে। এআইকে কিন্তু এটা অ্যাডাপ্ট করতে সময় নেবে, বা ফার্স্ট ভার্সনটা এআইকে কিন্তু অ্যাজ এ হিউম্যান আমারই সলিউশনটা তৈরি করে দিতে হবে, তারপর এআই শিখতে পারবে। কারণ এর দরকার ডেটা পেলে সে ধীরে ধীরে শিখতে পারবে। একেবারে হোল নিউ কনসেপ্ট সেটা যদি আমি এআইকে দিই, এআই কিন্তু জিবারিশ রিপ্লাই দেওয়া শুরু করবে আর কি। তো আমাদের ফোকাস রাখতে হবে যে ওই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে। এখানে আসলে মানুষের জন্য চ্যালেঞ্জেস হচ্ছে যে আগের মতো আমি আর হচ্ছে কি বলবো যে কমফোর্টেবল থাকার কোনো সুযোগ নাই। এখানে মূল বিষয় যে জায়গাটাতে হবে আমার কাছে মনে হয় যে ভাই এর কারণে আমাদের স্ট্যান্ডার্ডের লেভেলটা একটু উপরে উঠে যাবে। কারণ আগে ধরেন অল্প কিছু আমি জোড়াতালি দিয়ে কিছু একটা করতে পারলে, বুঝতে পারলে মনে হতো আরে এই ছেলেটা তো অনেক কিছু পারে, বাট এখন আমাদের ওই বেসিকের স্ট্যান্ডার্ডটা অনেকখানি হায়ার হবে, অনেক উপরে যাবে, এবং সেটার সাথে আমাকে কম্প্যাটেবল হইতে হবে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, অনেকে চিন্তা ভাবনা করতেছে কি যে কি আছে জীবনে, ভুল করেছি, সিতে ভর্তি হয়েছি, এখন কি একটা বিপদের মধ্যে পড়লাম, এই যে চাকরি বাকরি সব হাওয়া হয়ে যেতেছে, থাক এটা বাদ দেই, দিয়ে অন্য একটা সাবজেক্ট, অন্য একটা জিনিস। কিন্তু আমার একটা পার্সোনাল ফিলিং যে একটা সময় কিন্তু বাংলাদেশে যখন প্রথমত তো ইলেকট্রিসিটি আর পরবর্তীতে হচ্ছে নেটওয়ার্ক, আপনি হয়তো বা মনে করতে পারবেন যে 2005 থেকে 10-এর মধ্যে যারা ট্রিপলিতে পড়তো তাদের হেভি ডিমান্ড ছিল। এক হচ্ছে ইলেকট্রিক্যাল এই জায়গাটাতে, আর একটা হচ্ছে যে সে যখন এই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার একটা জায়গা। কারণ ওই সময় অনেকেই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিসিএন এর প্রচুর কোর্স হতো, এবং এটা কিন্তু তখন একটা ওয়েভ চলতেছিল। এখন কারেন্ট ওয়েভটা আছে, টেকনোলজি রেভলিউশন হচ্ছে, সেটার উপরে বসছে এআই। তার মানে দিস ইজ ভেরি হাই টাইম যে আমি এইটার উপরে বসে পড়ে যদি কোনোভাবে শিখে টিকে এটাকে যদি অ্যাডাপ্ট করতে পারি। এখন আমি যদি চিন্তা করি না সব তো রিপ্লেস হয়ে যাচ্ছে, তাহলে এটা না করি, ওভার দ্য টাইম জিনিসপত্র এরকম হবে যে একটা মার্কেটিংয়ের পিপল, একটা ফাইন্যান্সের পিপল, সবাইকে কম বেশি এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং ইনফ্যাক্ট টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে করে, কারণ দেখা যাইতেছে এখন আমি একটা ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য, অথবা হয়তো বা কয়েকটা আমার এক্সেলে শিট আছে, সেখান থেকে ডেটা বের করে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি অনেক সময় দেখা যায় যে আমি এক্সেলে ফর্মুলা লিখি, বাট ওইটা কিন্তু আমি যখন এটা গুগল শিটের মধ্যে নিয়ে যাই, ইনফ্যাক্ট এক্সেলের মধ্যেও কিন্তু আমি কোড লিখতে পারি, কোড লিখলে কিন্তু আমি স্ক্রিপ্টিংয়ের সুযোগ আছে। তো সেখান থেকে আমি ওভার দ্য টাইম কিন্তু কোম্পানিগুলোর এক্সপেকটেশন ওই জায়গায় চলে যাবে যে ভাই তুমি ফাইন্যান্সে আসছো, তোমার তো স্ক্রিপ্টিং জানা উচিত, কারণ তুমি স্ক্রিপ্টিং করে তুমি আরো কুইকলি রেজাল্ট আমাকে দিতে পারবা, আরো বেটার আউটপুট তুমি আমাকে দিতে পারবা। সো মানে তখন এটা আমার কাছে মনে হয় যে এনভিডিয়া সিইও যে বলছে জেনসেন হুয়াং যে ভাই একটা সময় আর মানুষজনকে আলাদা করে কোডিং শিখতে হবে না, বা এটা তো করা উচিত না, আসলে কথার একটা ডিফারেন্ট মিনিং আছে। আমার কাছে মনে হয়েছে যে কথার মিনিংটা হচ্ছে এরকম, যেমন এখন কি আমাদেরকে কেউ বলে যে তোমার ম্যাথ শিখতে হবে, তোমার ইংরেজি শিখতে হবে, এটা কিন্তু বলে না।
কারণ এটা তো বেসিক, এটা শিখবেই, এটা আমরা ধরে নিছি যে এটা মানুষ শিখবে। তো আপকামিং ডেজে আসলে কোডিংটাও এরকম হয়ে যাবে যে ভাই এটা তো সবাই জানি, তো এটা আবার আলাদা করে বলার কি আছে যে ভাই তুমি কোডিং এডুকেশনের পার্ট হয়ে গেছে, রাইট? হ্যাঁ বলেন। হ্যাঁ টু বি অনেস্ট এটা কিন্তু পার্ট অলরেডি হয়ে গেছে, কারণ আমার মনে আছে যে 2012-13 দিকে আমরা হচ্ছে ইউএস গভর্নমেন্টের ওরা হচ্ছে আওয়ার অফ কোড হচ্ছে প্রমোশন করা শুরু করছিল, এবং ওই সময় মার্ক জাকারবার্গ আরো টেকনোলজিস্টরা বলতো যে নেক্সট আসলে হচ্ছে যে সবাই কোডিং জানবে। তো আমার মনে হয় যে ওই যে রেভলিউশনটা ছিল সেটা ডান। এখন আসছে হচ্ছে এআই, এখন মানুষজনকে আসলে হচ্ছে এআইকে কিভাবে, এআই এর সাথে কিভাবে আমি কমিউনিকেশন করে তাকে দিয়ে কাজ করাবো সেই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। ইভেন বিষয় হচ্ছে যে মার্কেটিং ফিল্ডে কাজ করে, যে বিজনেসের ফিল্ডে কাজ করে, সেও যদি এআই এর ফুল পটেনশিয়ালটা ইউটিলাইজ করতে চায় তার কিন্তু প্রোগ্রামিং এর একটা বেসিক ধারণা থাকা উচিত। কারণ মানে এক হইতেছে যে প্রোগ্রামিং শিখে কিন্তু সবাই ফাটাফাটি ওয়েব ডেভেলপার, ফাটাফাটি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বিষয়টা এরকম না। সবাই তো কোর ডোমেইনে এসে কাজ করবে না, সাপ্লিমেন্টারি, রাইট? আমরা কি ম্যাথ এবং ইংলিশ, ফিজিক্স এগুলো তো সবাই কম বেশি পড়ছি। বিষয়টা কি এরকম হয়েছে যে আমরা এখন ম্যাথমেটিশিয়ান হয়ে গেছি? না, ম্যাথমেটিশিয়ান তো আমরা হই নাই। ম্যাথমেটিশিয়ান তো ইটস আ সেপারেট প্রফেশন বা সেপারেট একটা ক্যারিয়ার ফিল্ডই আছে যে ম্যাথমেটিশিয়ান, বা যারা ম্যাথ নিয়ে রাতকে দিন কাজ করে। তো ওই জিনিসটা আমাদের হয় নাই। সো আমি একজন মার্কেটার হিসেবেও যদি বেটার ডিসিশন বা এই টাইপের জিনিসপত্র করতে চাই, এবং এগুলো কিন্তু আমরা ওই যে কোর্সেরার ভিতরে দেখি বা এডেক্সের ভিতরে দেখি, ওখানে কিন্তু এই টাইপের ইন্টিগ্রেটেড কিছু কোর্স কারিকুলাম ওরা অনেক সময় করে। এবং বাইরের দেশে আমি দেখছি যে বর্তমানে যে আসলে বিজনেসের স্টুডেন্ট তাকেও মিনিমাম লেভেলে হচ্ছে যে অ্যানালিটিক্স বিভিন্ন থিসিস কাজ করার জন্য তাকে মিনিমাম জানতে হয়, এবং আমি দেখছি যে মোটামুটি ওরা পাইথন দিয়ে টুকটাক কাজ করে নিতে পারে, রাইট? মানে বিষয় হচ্ছে যে পিওর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে সে তো কোডিং শিখবে, তার বাইরে যে তাকে আর্কিটেকচার বুঝতে হবে, আরো ডিপার লেভেলে নলেজ বা আরো হচ্ছে তার ভার্টিক্যালটা বড় হবে। বাট যে বেসিক্যালি হয়তো বা সারফেস লেভেলে থাকবে, সে হয়তো বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম বেশি জানলো, সাথে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে সে একটা ইকোসিস্টেমটা বুঝবে যে আসলে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কেমনে কাজ করে, এবং এখানে ঘটনাটা ঘটে কি, ডেটাবেস, এই যে ডেটা জিনিসটা আসলে থাকে কই, এটা আসে কোত্থেকে, যায় কোত্থেকে, বেসিক ধারণাটা যখন হয় তখন কিন্তু আমার অন্য মানুষের বা অর্গানাইজেশনের ভিতরে, এখন প্রত্যেকটা অর্গানাইজেশনের ভিতরে টেকনোলজি ইন্টিগ্রেশন শুরু হয়েছে, ডিজিটাল ট্রান্সফরমেশন শুরু হয়েছে। সো আমি যদি ওইটা সম্পর্কে কম বেশি জানি, ন্যাচারালি কি হয় যে আমি একটা বেটার ভ্যালুড পার্সন হিসেবে কিন্তু একটা মিটিংয়ের ভিতরে থাকতে পারি রিগার্ডলেস অফ মাই ক্যারিয়ার। সো ওইভাবে আমি পুরো জিনিসটাকে আসলে, এখানে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে যে আসলে কে তার ক্যারিয়ারে কত দূর যাইতে চায়, সে কতটুকু ভ্যালুয়েবল হইতে চায় সেটা তার উপর নির্ভর করবে, এবং তার উপর সেটার উপর নির্ভর করেই তার জার্নিটা কন্টিনিউ করতে হবে আর কি। হ্যাঁ, অবভিয়াসলি কিছু কোম্পানি থাকবে যারা হয়তো রিপিটেটিভ কাজ করবে, সেখানে হ্যাঁ আপনি জয়েন করতে পারেন, কিন্তু অপরচুনিটিও হয়তো কিছু থাকবে, কিন্তু এখনকার চেয়ে অনেক কমে যাবে, এবং সেখানে যেই কাজ করবেন আপনার স্যালারি কম হবে। কারণ যেই কাজটা এআইকে দিয়ে হয়তো 10,000 টাকায় করানো যায়, তো আপনি যদি সেই কাজটাই করেন সে তো আপনাকে 10,000 টাকাও পে করবে না। সো আপনার নলেজ লেভেল অনুযায়ী আপনার স্যালারিটা হবে। এখন আপনি যদি চান যে 1-1.5 লাখ টাকা স্যালারিতে কাজ করবেন, তাহলে আপনাকে ওই ধরনের কোম্পানি টার্গেট করতে হবে, এবং সেখানে তা আপনাকে ওই রকম ভ্যালুয়েবলও হইতে হবে। আমরা অনেকের ভিতরে এটা একটা কাইন্ড অফ ফ্যান্টাসি বা একটা ফ্যাসিনেশন আছে যে বিদেশে চাকরি বাকরি করতে যাবে, যদিও বাংলাদেশ থেকে কিন্তু খুবই কম মানুষ বিদেশে চাকরি বাকরি করতে যাওয়ার সুযোগ পায়। আমরা সেই তুলনায় যদি দেখি যে বিদেশে পড়াশোনা করতে যায় বেশি মানুষ, এটা অনেক বেশি, অনেক বেশি। কারণ আমার কাছে কেন জানি মনে হয়, এটা শুনে অনেকে আবার রাগ করবে, যে বিদেশে পড়াশোনা করতে যাওয়াটা মাচ মোর ইজিয়ার দেন গেটিং এ জব। ট্রু, এটা আসলে রাগ করার কিছু নয়, এটা রিয়েলিটি। হ্যাঁ, কারণ বিষয়টা হইতেছে এরকম, ভিসার কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে যে তুমি এমন মানুষকে তোমাকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে যেই রিসোর্সটা এই দেশে অ্যাভেলেবল নাই। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আরো কিছু হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যাড করে দেয় যে স্যালারি রেঞ্জ মিনিমাম এতটুকু হতে হবে, মিনিমাম এতটুকু হচ্ছে কোয়ালিফিকেশন থাকতে হবে। আবার যেই কোম্পানিগুলো হায়ার করে কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, ওই কোম্পানিগুলোর স্পেসিফিক সে যে বাইরে থেকে হায়ার করবে এটার জন্য তাকে হচ্ছে লাইসেন্স নিতে হয়। রাইট। এখন বিষয় হইতেছে যে ভাই এই জুনিয়র হিসেবে যারা ক্যারিয়ার স্টার্ট করছে, প্রথমত তো রিলোকেশনের যে বিষয়টা, এক তো আমি রিমোটলি বসে কাজ করতেছি, সেটা একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু রিলোকেশনের জায়গাতে তো মনে হয় ফ্রেশার বা জুনিয়রদের অপরচুনিটি বেশি না কম? আপনার কি মনে হয়? তুলনামূলকভাবে কম, কারণ কেউ যখন বাইরে থেকে হায়ার করতে চাচ্ছে, মানে বিশেষ করে ওই দেশে নিয়ে যেতে চাই। হ্যাঁ, কারণ এখানে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে সে কেন বাইরে থেকে একজনকে হায়ার করতে চাচ্ছে বা
কোন অবস্থায় একটা কোম্পানি করবে। অবভিয়াসলি সবসময় একটা কোম্পানির জন্য কিন্তু তার নিজের জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে অন্য কোথাও থেকে হায়ার করা অনেক এক্সপেন্সিভ, তার অনেক এক্সট্রা খরচ বিয়ার করতে হয়, ওই দেশের লস রেগুলেশনস অনুযায়ী অনেক আলাদা এক্সট্রা পেপারস করতে হয়, সার্টিফিকেশন নিতে হয়। তো এই জায়গাগুলো হচ্ছে টাফ। সো অবভিয়াসলি তারা তখনই একজন মানুষকে বাইরে থেকে হায়ার করে যখন দেখে যে আচ্ছা তারা যেই স্কিলের বা এক্সপিরিয়েন্সের লোক খুঁজতেছে সেটা পাচ্ছে না, তাই বাইরে থেকে হায়ার করতেছে। এবং তখন কিন্তু আমি যদি বাংলাদেশ থেকে ওই রোলের জন্য অ্যাপ্লাই করি, আমার কম্পিটিশনটা কি গ্লোবালি হচ্ছে, সেখানে আরও অন্যান্য বিভিন্ন দেশ থেকে মানুষজন হায়ার করবে আমাকে, ইন্টারভিউ, স্কিল, এক্সপিরিয়েন্স সব জায়গায় অন্যান্য মানুষদেরকে বিট করে যদি আমি হায়ার্ড হই তখন সে আমাকে হায়ার করতে পারতেছে। তো নর্মালি এখন দেখা যায় যে জুনিয়র বা একটু মিড লেভেল মানুষজন ওইখান থেকেই হয়তো হায়ার করা পসিবল। যেমন ইউরোপের ক্ষেত্রে যেটা হয়, ওদের অনেক স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েশন করে বের হয়, যারা প্যাশনেট থাকে তারা ইন্টার্ন ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে জয়েন করেই দেখা যায় যে ফুল টাইম হয়ে আসে। তারপর ইউরোপে আবার কিছু প্যারাও আছে যে লাইক ওরা হচ্ছে নেদারল্যান্ডসে আছি, আমি নেদারল্যান্ডসে একটা কোম্পানি হায়ার করবে, ও নেদারল্যান্ডসে না পাইলে আগে ইউরোপিয়ান ইউনিয়নের আদার্স যে কান্ট্রিগুলো আছে ওগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ওইখান থেকে যদি সে কাউকে পেয়ে যায় তাকে কিন্তু হায়ার করে নিবে। এখন একটা চ্যালেঞ্জেস হয়ে গেছে, যারা নন ইউ, সে একজন ইউ পার্সনকে যদি ওরা হায়ার করে, সে উইদিন 1 উইক হচ্ছে শিফট করে কাজ শুরু করে দিতে পারবে, কারণ তার জন্য আলাদা ভিসা ওয়ার্ক পারমিট নেওয়ার প্রয়োজন হবে না। সে যখন একজন নন ইউ পার্সনকে হায়ার করবে তাকে আলাদা করে ওয়ার্ক পারমিট নিতে হবে। সো সেখানে কিন্তু তার হায়ারিং প্রসেসে এক্সপেন্স বেড়ে যাচ্ছে, টাইম বেশি লাগতেছে। তো এই জিনিসগুলো আছে। আর আমি যেই সময় শিফট হয়েছি 4-5 বছর আগে প্রচুর পরিমাণে সুযোগ ছিল। এখন আসলে করোনার পর ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিসটা হচ্ছে হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে কোম্পানি অনেক কমে গেছে। তারা একে তো হচ্ছে লিমিটেড রিসোর্স দিয়েই বেটার প্রোডাক্টিভিটি নিয়ে আসার চেষ্টা করতেছে, আর এই জায়গায় তাদেরকে হেল্প করতেছে হচ্ছে এআই। সো সবাই এআই অ্যাডাপ্ট করে নিচ্ছে। একজন ইঞ্জিনিয়ার বা দুজন ইঞ্জিনিয়ারের যে কাজ ছিল সেটা হয়তো দেখা যায় যে এখন একজন ইঞ্জিনিয়ার প্লাস এআই অ্যাসিস্ট করলে হয়ে যাচ্ছে। তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট এই জায়গায় আবার অপরচুনিটি বাড়বেও, কারণ এই এআই টুলসগুলো যে তৈরি হচ্ছে, সব কোম্পানি হচ্ছে এআই রিলেটেড হচ্ছে বিজনেস যেন এআই ব্যবহার করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে, এগুলোকে অ্যাডাপ্ট করা শুরু করে নিছে। তো এখানে হচ্ছে আপনারা যদি এখন থেকেই নিজেরা প্রিপেয়ার্ড হয় যে এআই ফোকাসড হচ্ছে রোলগুলোর জন্য, তখন কিন্তু আবার তারা এই জায়গাগুলোতে কাজ করতে পারবে। আমি ভাই পুরো জিনিসটাকে আসলে যেভাবে দেখি, একটা হইতেছে মানুষজন এটা শুনে ভাবে কি যে আমার তো চাকরি বাকরি কমে যাইতেছে, সুমন ভাই বলছে যে 2 জনের চাকরিতে 1 জন করে ফেলবে, তাইলে আমি আর এখানে শিখে টিকে কী করবো। বাট আমি পুরো জিনিসটা যেভাবে দেখি, ধরেন আপনি অনেকে হয়তো নোটিস করছে যে মেটা গ্লাস পরে আছেন, তো যতদিন পর্যন্ত কিন্তু এই রেভলিউশন এই পর্যন্ত আসে নাই, ততদিন পর্যন্ত এই গ্লাস কিন্তু তৈরি হয় নাই। এখন এই গ্লাসটা তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু নতুন নতুন সম্ভাবনার দরজা ওপেন হচ্ছে, এবং সেখানে কাজ করার জন্য তো ইঞ্জিনিয়ারই লাগবে। ট্রু, এটা তো নর্মাল একটা মানুষ করতে পারবে না। সো তার মানে ওভার দ্য টাইম আসলে কাজের অপরচুনিটি, কারণ পুরো জিনিসটা আমি যেভাবে দেখি যে আজকে আমি ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকে যেই সমস্ত ফিচার ফাংশনালিটি দেখি, এটা কিন্তু 5 বছর আগে ছিল না, বা 1 বছর আগেও ছিল না। তার মানে যত আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট হব বা অ্যাডভান্স হব, তত কিন্তু আমার কাজের ক্ষেত্রটাও বাড়বে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার যোগ্যতাটাও সেভাবে আপ টু ডেট নিতে হবে, কারণ এখানে যেটা হচ্ছে যে প্রচুর অলরেডি যেসব রোল আছে, ডেজিগনেশন আছে, সেগুলো হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। আবার নেক্সট 1 ডিকেডে নতুন আরও অনেক হচ্ছে রোল তৈরি হবে, এবং মানুষের হিউম্যানিটির জার্নিটা কিন্তু সিভিলাইজেশনে এরকমই। সো বিষয় যে জায়গাটাতে হইতেছে যে আমার কাজের ক্ষেত্র এবং ওই জায়গাগুলো ভার্টিক্যালগুলো আরও ডিফারেন্ট ওয়েতে এক্সপোনেনশিয়ালি গ্রো করতে থাকবে। সো আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে অলরেডি ট্রেন্ডটা কোন জায়গায় যাচ্ছে, এবং সেটা ডিপার লেভেলে আমাকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আমি জাস্ট ডিপসিক আসছে মানে নাচানাচি শুরু করে দিলাম যে ভাই আগে ছিল এক চ্যাটজিপিটি, এর মধ্যে আবার আসছে ডিপসিক, তো ডিপসিক তো চ্যাটজিপিটিরই চাকরি খেয়ে ফেলছে, তো আমার চাকরি তো আর নাই বললে চলে। কিন্তু আসলে হয় কি, পুরো একটা টুল যখন আসে, যেমন ডেভিন যখন আসছে, তখন কিন্তু সবাই একটা টেনশন, হঠাৎ করে তো ডেভিনের মানে স্টেবিলিটির ধারে কাছেও এখনো নাই, এখন কিন্তু মানুষজন এটা ট্রেন্ডিংয়েই নেই। তো তার মানে এরকম হাইপ জিনিসপত্র কম বেশি আসতে থাকবে। তবে জিনিসগুলো আমি ইগনোর করতে বলতে চাই না, আমি বলতে চাই যে এটা সম্পর্কে জানো, ডিটেলে ঢুকে জানো, বুঝে জানো টেকনিক্যালি পুরো জিনিসটা কেমনে হচ্ছে। এই যে ডিপসিকের যে মডেলটা, এআই মডেলটা ইউজ হচ্ছে, তো এটা লোকালি রান করা যায়, তো লোকালি কেন রান করা যাইতেছে, কেন হইতেছে আমার ওপেন এআই আমি লোকালি রান করতে পারি না, কেন এটাতে এত জিপিইউ লাগে, এই কেনগুলোর উত্তর কিন্তু খুঁজে বের করা হচ্ছে। রেদার দেন আমরা নাচানাচি শুরু করছি যে ডিপসিক হইতেছে চ্যাটজিপিটিকে তো একদম নামাই দিছে, ধসাই দিছে, $1 ট্রিলিয়ন চলে গেছে। ভাই
মানে এটার ভিতরে কিছু পলিটিক্যাল বিষয় অবশ্যই আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলছে 500 বিলিয়ন স্টারগেটের মধ্যে ইনজেক্ট করবে, সো ন্যাচারালি চাইনিজ গভর্নমেন্ট, এবং আমি যতটুকু শুনছি এখন জিনিসটা সত্যি মিথ্যা সেটা তো আসলে কন্ট্রোভার্সিয়াল বিষয়, যে ডিপসিকও আসলে হেভি লেভেলে জিপিইউ ইউজ করছে, বাট সামহাও ওরা ইনফরমেশনটাকে একটু মানে অতটা হচ্ছে ওরা পাবলিকলি জানাচ্ছে না, কারণ আসলে প্র্যাকটিক্যালি ধরেন $6 মিলিয়ন করা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ইম্পসিবল বা হয়তো হচ্ছে পুরো ইনফরমেশন অবভিয়াসলি দিচ্ছে না। আর এই জায়গায় একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে টেক ইন্ডাস্ট্রি প্রচুর বাবল এবং হচ্ছে কি বলবো ম্যানিপুলেশনের মাধ্যমে চলে। আমরা এখানে কাজ করি হয়তো জানি না, বাট বুঝতে হবে যে আমাদের থার্ড ওয়ার্ল্ড পর্যন্ত যত ইনফরমেশন আসে সেগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে ওরা আমাদেরকে যা দেখাইতে চায় তাই আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডে হয়তো আরো অনেক হচ্ছে সিক্রেটস অনেক কিছু থাকে আর কি। রাইট, সো আমরা মোটামুটি আজকে ডিসকাশন অলমোস্ট শেষের দিকে, তবে একটা জায়গাতে অনেকের ভিতরে কনসার্ন থাকে যে বাংলাদেশ থেকে এখন রিজনেবলি মোটামুটি ভালো লেভেলের ইঞ্জিনিয়ার তৈরি হয়, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক মানুষজন আরও কাজ করতে চাওয়ার একটা বিষয় হইতেছে যে সে তার ধর্মীয় যে প্র্যাকটিসগুলো আছে বা স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলোকে সে রিজনেবলি মেনটেন করে এই প্রফেশনে অ্যাটলিস্ট সে চাইলে সার্ভাইভ করা পসিবল এবং ভালোভাবেই থাকতে পারে। সেই জায়গাতে অনেকে আবার দেশের বাইরে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করে। তো আপনি যেহেতু ইউরোপে থাকেন, তো এই মানে ইউরোপে কি কি ধরনের আসলে চ্যালেঞ্জেস হয়, বিশেষ করে আপনি যখন যেমন আপনি ইসরায়েল নিয়েও প্রায় সময় কথাবার্তা বলেন, এবং আপনি যেই কান্ট্রিতে বসে এগুলো করেন এটা তো আসলে একটু ক্রিটিক্যাল, একটু চ্যালেঞ্জিং ক্ষেত্র বিশেষে। তো আসলে সব মিলে রিয়েলিটিটা কি যদি শেয়ার করেন? আচ্ছা, ওইখান থেকে যতটুকু বুঝতে পারছি এখানে আসলে হচ্ছে পার্সোনাল লেভেলের কে কতটুকু টলারেন্স নিবে সেটার উপর নির্ভর করবে যে কার জন্য কতটুকু। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যেই জায়গাগুলোতে প্রায়োরিটি দেই, যতটুকু মেনটেন করতে চাই ততটুকু পারতেছি, বাট সেখানেও আমি দেখি যে চ্যালেঞ্জেস আছে আর কি। যেমন কমন যদি আমি চ্যালেঞ্জেসগুলো বলি, যে অবভিয়াসলি আমরা ইসলামের যে কোর প্রিন্সিপাল আছে তার অনেকগুলোই আসলে ওদের সাথে কনফ্লিক্টিং আর কি, কারণ ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ওদের ফোকাস থাকে যে হচ্ছে ওরাও হচ্ছে রিলিজিয়নকে হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন দিচ্ছে, আর ওদের আছে ফ্রিডম অফ রাইটস অর হিউম্যানিটি। তো নেদারল্যান্ডসে যেমন ওরা হচ্ছে যখন কনফ্লিক্টিং ব্যাপার আসবে রিলিজিয়ন এবং রাইটসের মধ্যে, ওরা রাইটসটাকে প্রায়োরিটি দিবে এরকম। তো ওইখানে কমন যে চ্যালেঞ্জেস আছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে মসজিদ পাওয়া একটু টাফ, দূরে দূরে মসজিদ আছে। হ্যাঁ অবভিয়াসলি লাইক আমার বাসার হচ্ছে 15-20 মিনিটের মধ্যে আছে, অলমোস্ট নাই। ইউরোপের কিছু কিছু দেশে কিছু কিছু জায়গায় হচ্ছে পাবলিকলি আজান দিতে দেয়। যেমন আমার মনে আছে আমি জার্মানিতে শিফট হওয়ার পর যখন বুলগেরিয়াতে গেছিলাম, ওদের সোফিয়াতে রাজধানীতে হচ্ছে সেন্ট্রালি একটা মসজিদ আছে, প্রায় 2-2.5 বছর পর মনে হয় ওইখানে যে আমি পাবলিকলি আজান শুনতে পাইছিলাম। তো আরও কিছু কিছু দেশে পাবলিকলি আজান দেওয়া যায়। তাছাড়া ম্যাক্সিমাম ভাবে ওরা এমনভাবে ল করে রাখছে যে রিলিজিয়াস ব্যাপারগুলো তোমাকে আসলে কম্বাইন্ড কমিউনিটির মধ্যে থাকবে। হ্যাঁ, যে কমিউনিটির মধ্যে থাকবে, এটাকে তুমি ফোর্সফুলি পাবলিকলি নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, তুমি যে জিনিসগুলো মানতে চাও, ওই যে তোমরা চার্চের মধ্যে করো, অবশ্য ওদের প্রায়োরিটি বেশি থাকে কিছুটা হইলেও, কারণ ওইটা ওদের মেজরিটি। যেমন চার্চের ঘন্টার আওয়াজে চলবে, সেটাতে কোনো সমস্যা হইলে কিছু করার নাই। হ্যাঁ, তারপর যেমন হচ্ছে ওদের ক্রিসমাস যেটা, সেটাতে ছুটি আছে, বাট ঈদের জন্য আমরা আলাদা কোনো ছুটি পাই না। এটা আমার পার্সোনাল ছুটি, অথবা কিছু কোম্পানি আলাদা ডেজ প্রোভাইড করে, সেখান থেকে নিয়ে নিতে হয়। হালাল মিটে খুব একটা সমস্যা হয় না, মোরলেস মুসলিমরা তো সব জায়গাতেই আছে আর কি, সো সেই জায়গাটায় পারা যায়। বাট যে জায়গায় মেজর কনসার্ন সেটা হচ্ছে যে ওদের অনেক, হ্যাঁ, যে এনভায়রনমেন্টালিও যে জায়গায় হয় যে আমি পার্সোনাল লেভেলের যতদিন জিনিসগুলো মানতেছি কোনো সমস্যা নাই, সেটার জন্য ওরা কেউ কখনো, আমি কোনো ধরনের রেসিজম কখনো ফেস করি না। ইভেন আমার হচ্ছে লাইক নন মুসলিম ওরা দেখছি অলওয়েজ আমাকে প্রায়োরিটি দেয় যে এই জিনিসটা আমি মেনটেন করি, ওই যদি দেখে যে এই জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে আমার হেল্প করা উচিত, ওরা করে। এখানে এটা করে কারণ ওদের পার্সপেক্টিভ এবং ওদের লাইফের ফিলোসফিটাই হচ্ছে এটা, যে ও যেটাতে বিলিভ করতে চায় এটা ওর রাইট, এটা ও করবে। তো এটাই আবার হচ্ছে কিছু কিছু জায়গায় কনফ্লিক্টিং হয়ে যাবে যারা ইসলাম ফলো করে তাদের জন্য। ধরা যাক যে আমরা হচ্ছে ইসলামে LGBTQ একদমই হচ্ছে অ্যালাউ করি না, এবং এটা একেবারে প্রমাণিত যে ইটস ফরবিডেন।
কিন্তু আমি যখন হচ্ছে নেদারল্যান্ডসে থাকবো, আমার কোম্পানি থেকে LGBTQ রিলেটেড হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, নেদারল্যান্ডসে হচ্ছে ন্যাশনালি হবে, ইউরোপে হয়, তো তখন আমি হচ্ছে এটার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবো না। বাট অবভিয়াসলি আমি বাউন্ডও না যে আমাকে এটাতে পার্টিসিপেট করতেই হবে। আমি আমার ফিলোসফি নিয়ে এটা থেকে দূরে থাকতে পারবো, কিন্তু এটার বিরুদ্ধে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ এটার বিরুদ্ধে আমি কোনো কিছু বললেই যারা এটা বিলিভ করে তাদের রাইটস হ্যাম্পার হচ্ছে। তার মানে পাল্টাপাল্টে একটা যুক্তিতর্ক লেগে যাবে। হ্যাঁ, সো তুমি তোমার মধ্যে, হ্যাঁ আমি হচ্ছে এটা মানি না, আমি ইগনোর করে চলতে পারি। আবার কিছু জায়গায় একটু চ্যালেঞ্জিং ব্যাপার আছে, যে আমার ছেলে মেয়ে যখন ওই জায়গায় বড় হবে, তাকে তো আমার ওইখানে স্কুলে দিতে হবে, সেই সোসাইটিতে বড় হবে। সো এখন আমি হয়তো যেই জিনিসগুলো ইসলামে লাইক LGBTQ মদ খাওয়া, এগুলোকে আমি যেভাবে ফরবিডেন হিসেবে নিচ্ছি, সে যখন দেখবে যে না প্রতিটা মানুষ হচ্ছে এই জিনিসগুলো করতেছে, তার জন্য কিন্তু তখন পার্সপেক্টিভ ডিফারেন্ট হবে, চ্যালেঞ্জিং হবে আর কি। তো এই জায়গায় চ্যালেঞ্জেসের ব্যাপার আছে আর কি। এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে ওভারকাম করার সুযোগ কি, বা গেলে আমি কিভাবে করব। তো এইসব জায়গায় আমরা যেটা চেষ্টা করি, যে আমরা সেম মাইন্ডেড পিপলের যারা কমিউনিটি আছি, আমরা চেষ্টা করি যে আমাদের কমিউনিটিটা যেন স্ট্রং হয়, আমরা যেন নিজেদের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে চলতে পারি। অনেকে আছে এতটুকুতেই অভ্যস্ত, ওইভাবে চলতেছে, অনেকের মনে হচ্ছে না এটা ইন দ্য লং রান আমাদের জন্য চ্যালেঞ্জেস হয়ে যেতে পারে, সে হয়তো মুভ করে। আমার ক্ষেত্রেও হয়তো আমি দেখব যে কতদিন আমি আমার যে ফিলোসফি আছে, আমি যেভাবে লাইফ লিড করতে চাই পারতেছি, যখন আমার কাছে মনে হবে যে না এনভায়রনমেন্ট এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, বা আমি আসলে যেভাবে চাই সেইভাবে হচ্ছে এখানে থাকা সম্ভব হবে না, তখন হয়তো আমাকে অন্য জায়গায় মুভ করতে হবে। বাট এখানে আসলে কোনো, আমি বলবো যে বাইনারি 0-1 মতো ফেলার উপায় নেই, পার্সন টু পার্সন ভ্যারি করবে। কিছু বেনিফিট আছে, কিছু চ্যালেঞ্জেস আছে, এখন যে যার যার মতো সেইভাবে হচ্ছে ডিসাইড করে আসলে কতদিন থাকবে, আসলে আদৌ থাকবে কিনা সেটা নির্ভর করবে। মানে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত, জাস্ট বিকজ অফ একটা ফ্যান্সি বড় কোম্পানিতে কাজ করব এটা কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই জায়গায় যার যার লেভেল অনুযায়ী বোঝা উচিত যে আমি কতটুকু হচ্ছে নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো, টলারেট করতে পারবো। ওইটা আপনি একটা খুবই চমৎকার কথা বলছেন যে টলারেন্সের বিষয়টা আছে। অনেকে দেখা যায় যে চারপাশে অনেক কিছু হচ্ছে, এটা আমি ইগনোর করে ঠিক আছে ঠান্ডা মতো আমি আমার জিনিসগুলো ম্যানেজ করতেছি। আবার অনেকের ক্ষেত্রে ওটা পসিবল হয় না, কারণ সে হয়তো বা তার কোনো একটা ট্রিগারিং মোমেন্ট চলে আসছে, সে তখন দেখা যাবে যে একটা ক্যাওয়াস করলো, তো তখন তো আসলে সিচুয়েশন খুবই ডিফারেন্ট হবে, টাফ হয়ে যাবে, আসলে কমপ্লিকেটেড হয়ে যাবে। ওই জায়গায় ব্যাপার আছে যে কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যাবে যে বাংলাদেশ বা এই ধরনের এনভায়রনমেন্টও ইসলামের অনেক কিছু প্র্যাকটিস করা টাফ। করতে গেলে আমাকে নানা ট্যাগ হচ্ছে মানুষজন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার দেখা যায় যে ওই জিনিসগুলো হয়তো আমি ওইখানে ইজিলি মেনটেন করতে পারতেছি, কারণ ওই যে লয়ের কারণে। এখানে মেইন ব্যাপারটাই হচ্ছে কে কিভাবে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতেছে। মানে আসলে ওই শান্তির জায়গা কোনো জায়গাতেই নাই, একটু প্লাস মাইনাস আছে। এখানে আসলে আমাদের যে জিনিসটা আসলে হচ্ছে বুঝতে হবে যে দুনিয়াতে আসলে কোথাও পারফেক্ট বলতে কিছু নাই। আমি সৌদি আরব আরও কিছু হচ্ছে কান্ট্রি ঘুরে দেখছি, সেখানেও যেমন আমি এমন এনভায়রনমেন্ট দেখছি যে একদম হচ্ছে খুব বাজে অবস্থা, আবার এমনও জায়গা আছে যেখানে আমি চাইলে সুন্দর মতো যে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে লাইফ লিড করা সম্ভব আর কি। তো এখানে আসলে যার যার জায়গায় সে আসলে রিসার্চ করে বের করবে, দেখবে যে তার জন্য কোন জায়গাটা বেস্ট হয়। সো থ্যাংক ইউ মোল্লা ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম। সব শেষে যদি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান। আচ্ছা, হ্যাঁ, জাতির উদ্দেশ্যে হচ্ছে বলতে গেলে ওইটাই বলবো যে যারা এই ক্যারিয়ারে আসতে চান তারা হচ্ছে প্রচুর ধৈর্য নিয়ে আসবেন, সেলফ লার্নিং ক্যাপাবিলিটিটা হচ্ছে ডেভেলপ করবেন আপনারা। আর অলওয়েজ মনে রাখতে হবে যে এটা এমন একটা সেক্টর খুবই চ্যালেঞ্জিং, নিজেকে সবসময় হচ্ছে এখানে আপ টু ডেট রাখতে হবে আমাদেরকে। এটা ভুলে গেলে চলবে না যে লাইক আমি আজকে একটা জিনিস শিখে ফেলছি সেটা দিয়ে হচ্ছে আমার সারা জীবন চলে যাবে, এটা সম্ভব না। বাট এটা মনে রাখতে হবে যে অন্যান্য অনেক সেক্টরের চেয়ে এই সেক্টরে গ্রোথ হওয়ার সুযোগ অনেক বেশি। অন্যান্য অনেক জায়গায় গ্রোথ অপরচুনিটি কম, টেক ইন্ডাস্ট্রিতে হচ্ছে গ্রোথের সুযোগ অনেক বেশি, নিজেকে হচ্ছে ভালো একটা লাইফস্টাইল দেওয়ার সুযোগ বেশি। আর চ্যালেঞ্জেস, ক্রিয়েটিভিটি, নতুন কিছু তৈরি করা, এটার যে একটা হচ্ছে কি বলবো যে মজা, সেটা আসলে মনে হয় না অন্য কোনো না। ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ধরেন আপনি এত ফ্রিকোয়েন্ট চাকরি বাকরি চেঞ্জ করার সুযোগও পাবো না। আপনি ধরেন এখানে এক বছর একটা জায়গাতে কাজ করলেন, কোম্পানি আপনার সাথে ভালো ব্যবহার করতেন, বাইক গেলাম গাছ চলে গেলাম, সালাম দিয়ে চলে আসলেন আরেক জায়গায় আপনার, কারণ আপনি কাজ করতে পারেন, আরেক জায়গায় যে আপনি বসে যেতে পারবেন। হ্যাঁ,
নতুন যে শেখার বিষয়টা এটা বলে আমি শেষ করব। বিষয় হইতেছে যে ভাই ছোটবেলায় কিন্তু আমাদেরকে সবাই মুখে তুলে ভাত খাওয়াই দিছে, বা আরেকজন আমাকে ভাত খাওয়াই দিছে, আমার মা খালা বা বিভিন্ন মানুষজন আমাকে খাওয়াই দিছে। বাট ওভার দ্য টাইম সেখান থেকে আমি প্রথমে নিজে মানে হাত দিয়ে ভাত খাওয়া শিখছি, বিশেষ করে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে বলি। কিন্তু ক্ষেত্র বিশেষে এখন তো আমরা বিভিন্ন জায়গাতে গেলে ওই ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে আমাদের খাইতে হয়, এটা কিন্তু নিজেকেই শিখে নিতে হয়েছে, অ্যাডাপ্ট করে নিচ্ছি। সো আমাদের অনেকের ধারণা থাকে যে আমি মনে হয় যা করি সেটাই কম বেশি করতে থাকে, বিষয়টা এরকম না। মানে ওভার দ্য টাইম আমি কিন্তু আমার বেসিক কাজগুলোও কিন্তু চেঞ্জ করি, এবং সেইটা এই ভাত খাওয়ার মতো একটা ছোটো এক্সাম্পলে আমরা যদি তাকাই তখন দেখতে পাবো যে পরিবেশ অনুযায়ী আমাকে ডিফারেন্ট জায়গাতে হয়তো বা ডিফারেন্ট ওয়েতে খেতে হচ্ছে, এবং সেটা আমি শুরুর দিকে চামচ দিয়ে খাইতে কারোরই কমফোর্টেবল লাগে না, দেন হয়তো বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় কিন্তু আমরা। এবং সেইটা মানে জিনিসটা এরকম হয়ে যায় যেটা ফোর্সফুলি যেহেতু আমাদের কাছে আসে আমরা সামহাও শিখে ফেলি। সেম গোস ফর ক্যারিয়ার। আমি একটা সার্টেন জায়গার ভিতরে আটকে না থেকে যে আমি শুধু এখন ওই হাত দিয়ে ভাত খেতে পারি এই জন্য আমাদের সব জায়গায় হাত দিয়েই ভাত খেতে হবে, বিষয়টা এরকম না। জায়গা বেজায়গা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, এটাই আসলে মূল বিষয়। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটা থেকে কি কি লার্নিং হলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। মিনিমাম 3টা পয়েন্ট আকারে দিয়ে দিতে পারো, সেখান থেকে সবচেয়ে ভালো কমেন্ট যেটা থাকবে তাকে আমরা একটা বিশেষ পুরস্কার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।